বাংলাদেশের ইতিহাসের এক জঘন্য সিরিয়াল কিলার এরশাদ শিকদারের ঘটনা আমরা এক্স-ফাইলসে শুনেছি। আজ জানব আর এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের ঘটনা। চাঁদপুরের রসু খাঁ। কে রসু খাঁ? আজ সেটাই জানবো আমরা। চাঁদপুরের মদনা গ্রামের ছিচকিচোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে একসময় সিরিয়াল কিলারে পরিণত হয়। 2009 সালের 7 অক্টোবরে পুলিশের হাতে ধরা পড়ার পর তার লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে 11 জন নারীকে হত্যা করার কথা। টার্গেট ছিল 101টি হত্যাকাণ্ড ঘটানোর। কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ার পর তার সেই আশা আর পূরণ হয়নি। রসু খাঁ যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টস কর্মী। রসু খাঁ ভালোবাসার অভিনয় করে নিম্নবিত্ত পরিবারের মেয়েদের ঢাকার সাভার ও টঙ্গী এলাকা থেকে চাঁদপুরে এনে প্রত্যন্ত এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করত। হত্যার শিকার ওইসব হতভাগ্য মেয়ের অধিকাংশেরই সঠিক নাম, ঠিকানা বা পরিচয় আজও জানা যায়নি। এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম খুনি রশিদ খাঁ ওরফে রসু খাঁ, যার বাবা আবুল হোসেন ওরফে মনু খাঁ ছিলেন একজন ক্ষেত মজুর। ফরিদগঞ্জ থানার সীমানা এলাকায় অবস্থিত মদনা গ্রামের খাঁ বাড়ি তাদের। এই গ্রামটি চাঁদপুর সদর উপজেলার অন্তর্গত। গত 18-19 বছর আগে তার বাবা মারা যান। এতে অভিভাবকহীন হয়ে পড়ে তার পরিবার। কিছুদিন পর বাবার রেখে যাওয়া 30-35 শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় প্রতিবেশীদের সঙ্গে। সে দাবি করে প্রতিপক্ষরা তাকে কারণে অকারণে চোরটা বলে গালাগাল দেয়। তবে এলাকাবাসী জানায় টুকিটাকি চুরিতে সে জড়িত ছিল। এক পর্যায়ে বাবার মৃত্যুর 2-3 বছর পর তার মা কিছু জমি বিক্রি করে ঢাকার টঙ্গীতে বসবাসরত বড় মেয়ে হাফসা বেগমের কাছে চলে যান। 2 ভাই 2 বোনের মধ্যে রসু খাঁ ছিল দ্বিতীয়। অপর ভাই বসু খাঁ নিরুদ্দেশ ছিল। ছোট বোন জান্নাত বেগম জর্ডান প্রবাসী। টঙ্গী চলে যাওয়ার পর থেকেই ভব ঘুরে দিন কাটে তার। গত 15-16 বছর আগে সে বিয়ে করে পার্শ্ববর্তী গ্রামের ব্যাপারী বাড়িতে। বিয়ের আগে ঘটক তাকে পাত্রী দেখতে দেয়নি। রসু খাঁ বলেন, বাসর ঘরে ঢুকে দেখি বউয়ের ডান চোখ কানা। 2 বছর পর তার বউ গর্ভবতী হয়। এরপর ওই বউকে শ্বশুরবাড়ি রেখে শালিকা রিনা বেগমকে নিয়ে চম্পট দেয় এবং চলে যায় টঙ্গী। দ্বিতীয় বিয়ের পর স্ত্রী রিনাকে নিয়ে বসবাস শুরু করে টঙ্গীর নিরস পাড়ায়। সেখানকার বাবু কমিশনারের এলাকায় জনৈক বাবুল মিয়ার বাড়িতে 500 টাকায় বাসা ভাড়া নেয়। পরে স্ত্রী রিনাকে গার্মেন্টসে চাকরি করতে দেয়। রসু খাঁ জড়িয়ে পড়ে অপরাধ জগতের সঙ্গে। চুরি করাই ছিল তার প্রধান পেশা। টঙ্গীর বিভিন্ন স্থান সহ মাঝে মধ্যে নিজ এলাকায় এসে চুরি করে আবার টঙ্গী ফিরে যেত। রসু খাঁর বর্ণনা মতে স্ত্রীর গার্মেন্টসে চাকরির সুবাদে বিভিন্ন গার্মেন্টস কর্মী মেয়েদের সঙ্গে তার পরিচয় ঘটে। এরই এক পর্যায়ে এক নারী কর্মীর সঙ্গে প্রেম হয় তার। ওই কর্মী তার সঙ্গে প্রতারণা করে এলাকার অন্য এক ছেলের সঙ্গে প্রেমে জড়ায়। এতে রসু খাঁ বাদ সাধলে ওই কর্মী তার প্রেমিকের সহযোগিতায় 5-6 জন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একটি 5তলা ভবনের ছাদে রসু খাঁকে তুলে বেদম মারধর করে। সেদিনই সে প্রতিজ্ঞা করে 101 জন নারীকে ধর্ষণ শেষে খুন করবে বলে। সেই অনুযায়ী সে নারীদের সঙ্গে প্রেমের ভাব গড়া শুরু করে। এদের মধ্যে গার্মেন্টস কর্মী বেশি। এক পর্যায়ে সে টাকার বিনিময়ে ভাড়াটিয়া খুনি হিসেবেও কাজ করতে থাকে। খুনের আগে সে ধর্ষণ করত তাদের, পরে সুযোগ দিত সহযোগীদের। তবে তার দ্বারা ধর্ষণ ও খুনের শিকার প্রায় প্রত্যেকটি লাশেরই পরিচয় অজ্ঞাত রয়ে গেছে। তার দ্বারা খুন ধর্ষণের শিকার 11টি লাশই উদ্ধার করা হয় নদী বা ডোবার পাশ ও খাল থেকে। বেশিরভাগ হত্যাকাণ্ডের আগে অথবা পরে সে ওই নারীদের হাত পা বেঁধে পানিতে ফেলে দিত। কখনো মৃত্যু না হওয়া পর্যন্ত সে তাদের পানিতে চেপে ধরে রাখত। একে একে 10 জন মহিলাকে খুন করে এই রসু খাঁ। খুবই ঠান্ডা মাথার খুনি এই রসু খাঁ, আর দেখতে একেবারে নিরীহ এবং শান্ত স্বভাবের। ওপর থেকে দেখে তার এই ভয়ঙ্কর রূপ কখনোই বোঝা সম্ভব না। চাঁদপুরের ফরিদগঞ্জে রয়েছে অসংখ্য বিল এবং ডোবা নালা, সাথে অসংখ্য ঝোপঝাড় এবং আঁকা বাঁকা দুর্গম রাস্তা। আর এই দুর্গম এলাকায় রসু খাঁ তার খুনের জন্য বেছে নেয়। 10 জনের মাঝে 6 জনের লাশ পাওয়া গেছে এই চাঁদপুরের ফরিদগঞ্জে। হাইনচরে পাওয়া গেছে 1 জনের মৃতদেহ এবং বাকি 3 জনের লাশ উদ্ধার হয়েছে সদর থানার বিলের ধারে এবং ডোবা নালায়। রসু খাঁর বিয়ের প্রায় 10-12 বছর অতিবাহিত হওয়ার মাঝে রসু খাঁর 3টি ছেলে হয় এবং চতুর্থ জন হয় মেয়ে।
আর ঠিক তখনই রসুকা ভাবেন যে তার আর সময় নষ্ট করা উচিত নয়। তার ছেলেরা যথেষ্ট বড় হয়ে গেছে, সুতরাং এখন জীবনের জঘন্য লক্ষ্য অর্থাৎ 101টি মেয়ে খুন করা তার শুরু করা উচিত। তখনই সে তার জঘন্য হত্যাকাণ্ডগুলো শুরু করে। শুরুটা রসুকার জন্য একেবারেই সহজ ছিল। তার প্রথম খুন তার শ্যালক মান্নানের স্ত্রী। একদিন হঠাৎ মান্নান রসুকাকে ফোন দিয়ে বলে যে তার সাথে অনেক জরুরি কথা আছে এবং সেসব ফোনে বলা যাবে না। এই জন্য রসুকাকে পরদিন টঙ্গী রেল স্টেশনে দেখা করতে ডাকে। মান্নান জানায় যে তার স্ত্রী অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে যুক্ত, এমনকি অন্য ছেলেদের সঙ্গে দৈহিক মেলামেশাও করে। এদের মধ্যে একটি হিন্দু ছেলেও আছে। এজন্য তার শালার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এর ফলে সে তার স্ত্রীকে খুন করতে চায়। তারপর তারা সেই অনুযায়ী প্ল্যান করে এবং মান্নান রসুকা সহ বেড়ানোর নাম করে টঙ্গী থেকে 2007 সালের 19 জুন শালার বউকে ফরিদগঞ্জের 9 নম্বর ইউনিয়নের ভাটিয়া গ্রামে আনে এবং বলে যে তারা বেড়াতে যাচ্ছে। মান্নানের স্ত্রী জিজ্ঞেসও করে, জঙ্গলের ভিতর কোথায় নিয়ে যাচ্ছ? তখন তারা বলে, জঙ্গল পার হলেই সুন্দর ঘোরা জায়গা আছে। তারপর জঙ্গলের ভেতর দিয়ে পার হবার সময় রাস্তায় ডাকাতিয়া নদীর পাড়ে একটি হিন্দু বাড়ির কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে দুজনে মিলে তাকে ধর্ষণ করে এবং পানির নিচে চুবিয়ে খুন করে। রসুকাই খুনের যে লোমহর্ষক বর্ণনা দেয় এবং তাতে বলে যে মেয়েটিকে পানিতে চুবানোর সময় সে হাত পা দাপাচ্ছিল। রসুকা তাকে সর্বশক্তি দিয়ে পানির নিচে চেপে ধরে রাখে এবং এতে সে পৈশাচিক আনন্দ পাচ্ছিল। খুন শেষে রসুকা তার নিজের ফোন থেকে পুলিশের কাছে ফোন দিয়ে ছদ্মনামে পুলিশকে জানায় যে এই জায়গায় একটা লাশ পাওয়া গেছে। তারপর তারা ফিরে যায় ঢাকায়। এই খুনের পরে রসুকাকে যেন খুনের নেশা গ্রাস করে ফেলে। সে খুনের নেশায় মত্ত হয়ে যায়। সে শুরু করে তার মিশন। সে টার্গেট করে উত্তরবঙ্গ থেকে আসা গার্মেন্টস কর্মীদের। প্রথমে তাদের বেশ কিছুদিন ছায়ার মতো পিছু করে এবং তার এক পর্যায়ে মেয়ে যখন বিরক্ত হয়ে তার সামনে এসে দাঁড়ায়, তখন রসুকা তাকে একটি দামি গিফট দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। রসুকার বোকা বোকা চেহারায় মেয়েরা খুব সহজে ধোঁকা খেয়ে যায় এবং অল্প দিনেই সেই মেয়েকে বিয়ের স্বপ্ন দেখিয়ে খুব তাড়াতাড়ি নাটকের অন্ত টেনে দেয় মৃত্যু দিয়ে। এরপর টঙ্গী জনৈক বাড়িওয়ালা শাহিন ও সহযোগী ইউনুসের প্ররোচনায় ও সহযোগিতায় এক পতিতাকে টঙ্গী থেকে এনে ফরিদগঞ্জের হাঁসা গ্রামে একইভাবে ধর্ষণ শেষে দুই পায়ের সঙ্গে দু হাত বেঁধে গলা টিপে হত্যা করে খালের পানিতে ফেলে দেয় রসু। ঘটনাটি একই বছরের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ গভীর রাতের। অপর এক ঘটনায় টঙ্গী নিরস পাড়ায় মানিক নামে রসুর এক মুদি ব্যবসায়ী বন্ধুর বউ মিলে টঙ্গীর এক গার্মেন্টস কর্মীকে ফরিদগঞ্জের হাঁসা গ্রামের একটি বিলে এনে ধর্ষণ শেষে একইভাবে হত্যা করে পার্শ্ববর্তী ডোবায় সেই লাশ ফেলে দেয়। সেজন্য বন্ধুর বউ তাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেয়। সে এভাবে কখনো কখনো কোনো মেয়ের সঙ্গে নিজে প্রেম করে অথবা ভাড়াই খেটে একের পর এক নারীকে খুন করে। প্রত্যেকটি ঘটনাতেই সে থাকে ধরা ছোঁয়ার বাইরে। ফলে সে হয়ে ওঠে এক দুর্ধর্ষ কুখ্যাত খুনি, যা এরশাদ শিকদারের নৃশংসতার পাশে কোনো অংশে কম নয়। প্রবাদ আছে, পাপ বাপকেও ছাড়ে না, অথবা 10 দিন চোরে 1 দিন গেরস্তের। এমনিভাবে গত 7 জুলাই 2009 তারিখে তার সর্বশেষ অর্থাৎ 10 নম্বর খুনের শিকার হয় 3 সন্তানের জননী পারভিন আক্তার। এই খুনের ঘটনাকে কেন্দ্র করেই থেমে যেতে হয় তাকে। অবসান হয় এক লোমহর্ষক অধ্যায়। রসুখার বর্ণনায় জানা যায়, গাজীপুর বাজারে পারভিনের সঙ্গে পরিচয় হয় কুখ্যাত খুনি রসুখার। এতে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। রসুখা তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় মেলামেশা করে তার সঙ্গে। এক পর্যায়ে 2009 7 জুলাই রাত 10টায় পারভিনকে ফুসটিয়ে নিয়ে যায় ফরিদগঞ্জ উপজেলার 10 নম্বর গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামে। পথে দেখা হয়ে যায় ওই ইউনিয়নের সিংহেরগা গ্রামের আপন ভাগ্নে জহির ও গোবিন্দপুর গ্রামের ইউনুসের সঙ্গে। এরপর তারা 3 জনে মিলে পারভিনকে ধর্ষণ করে। পারভিন ওই রাতে তাকে বিয়ে করতে হবে বলে চাপ দেয়, না হলে সে পুলিশকে জানিয়ে মামলার হুমকি দেয় এবং চেঁচামেচি শুরু করে। এতে ভাগ্নে জহির এবং সঙ্গী ইউনুস পারভিনের হাত ও পা চেপে ধরে মাটিতে শুইয়ে দেয়।
রসুকা পারভিনের মুখে তার পরনের কাপড় গুজে দিয়ে গলা টিপে হত্যা শেষে হাত পা বেঁধে পার্শ্ববর্তী খালের পাড়িতে ফেলে দেয়। পরের দিন নিজেকে রিক্সা চালক পরিচয় দিয়ে পুলিশের কাছে ফোন দেয় এবং নিজ বাড়িতে বিরোধ আছে এমন দুজনের নাম পুলিশকে বলে এবং পারভিনের খুনের সঙ্গে তারা জড়িত বলে ফরিদগঞ্জ থানার ওসিকে রসুখা জানায়। সে পরে মোবাইল থেকে সিম কার্ড খুলে ফেলে। পরে ওই দুইজনকে ধরলেও মামলার কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আর পারবেই বা কিভাবে, কারণ সে দুজন লোক না পারভিনকে চিনত আর না পারভিনের দূর সম্পর্কে কারোর সাথে তাদের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। পরে ওই দুই ব্যক্তিকে কোর্টেও চালান করা হয়। তারা 2-3 মাস হাজতবাস করে জামিনে বেরিয়ে আসে। এরই মাঝে জুলাই মাসে শুরু হয় রসুখার 11তম খুনের প্ল্যান। রসুখা মাদকের ব্যবসা করত, যদিও মাদকের ব্যবসা করলেও মাদক সেবন তো দূরের কথা, এমনকি সিগারেট পর্যন্ত খেত না খুনি রসুখা। তার 11তম শিকার ছিল জেনি তার সাথে মাদকের ব্যবসা করত। একসাথে ব্যবসা করার দরুন তাদের মাঝে নিয়মিত শারীরিক সম্পর্ক ছিল এবং এরই জের ধরে রসুখা জেনিকে প্রেমের স্বপ্ন দেখান। এরপর এক রাতে জেনির বাড়িতে রসুখা জেনিকে বলেন যে সে তাকে বিয়ে করতে চায়। প্রথমে জেনি বিশ্বাস না করলেও পরে রসুখা তাকে বিভিন্ন লোক দেখায় এবং বলে যে আগামী শুক্রবার রসুখা জেনিকে তার গ্রামের বাড়ি চাঁদপুর নিয়ে যেতে চায়, সেখান থেকে এসেই তাকে বিয়ে করবে। রসুখার ভোলা ভালা কথায় জেনি রাজি হয়ে যায়। সেদিন রাতেই তাদের মাদক বিক্রির টাকা তাদের বসের কাছে দেবার কথা ছিল। তাদের কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায় এবং তারপর তারা বেরিয়ে পড়ে টাকা দিয়ে আসার জন্য। গভীর রাতে জনমানব শূন্য রাস্তা দিয়ে যাবার সময় তারা ছিনতাইকারীদের হাতে পড়ে। ছিনতাইকারীরা তাদের সব বের করে দিতে বললে রসুখা চুপচাপ সব টাকা বের করে তাদের হাতে দেয়। ছিনতাইকারীরা সব টাকা নিয়ে নিলেও অনেক টাকা পাওয়ার তাড়াহুড়ো করে পালাবার চিন্তায় রসুখার ফোন নেয় না এবং তারা পালিয়ে যায়। এরপর রসুখা এবং জেনি অনেক চিন্তায় পড়ে যায় যে এতগুলো টাকা কিভাবে বসকে দেবে। তখন রসুখা জেনিকে বলে যে বসের কাছ থেকে 2 দিনের সময় চেয়ে নিতে। এর মাঝে সে একটা ব্যবস্থা করে ফেলবে। তারপর কিভাবে টাকার ব্যবস্থা করবে ভাবতে ভাবতে রসুখার মাথায় মসজিদের ফ্যান চুরি করার বুদ্ধি আসে। সে চিন্তা করে রাতে মসজিদে কেউ থাকে না, শুধু একটা তালা দেয়া থাকে। সে ভাবে মসজিদ থেকে 7টি ফ্যান চুরি করার টাকা বসকে দেবে এবং 4টি ফ্যান চুরি করার টাকা দিয়ে বউকে একটা বেনারসি শাড়ি কিনে দেবে। তারপর রসুখা জুলাই মাসেই স্থানীয় গাজীপুর বাজারে রাতের বেলা একটি মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং গণপিটুনি খাবার পর 12টি ফ্যান চুরির মামলায় হাজত খেটে পরে জামিনে বেরিয়ে যায়। এদিকে গণপিটুনির সময় রসুখার ফোনটি পকেট থেকে পড়ে যায় এবং এক যুবক ওই ফোন কুড়িয়ে নেয়। তারপরে ফোনটি চালু করে। এটি সেই ফোন যেটি থেকে কিছুদিন আগে পারভিনকে খুন করার পর রসুখা রিক্সাওয়ালার পরিচয় দিয়ে ফোন দেয়। সিমটা বন্ধ রাখলেও ফোন খোলার সাথে সাথে সিমটাও অ্যাক্টিভ হয়ে যায়। সেই মামলার তদন্ত করছিলেন এসআই মীর কাশেম। ফ্যান চুরির দায়ে রসুখার গ্রেফতারও তিনিই করেছিলেন। সেই ফোন খোলা পাবার সাথে সাথেই এসআই মীর কাশেম তার এক সোর্স ললিতাকে কাজে লাগিয়ে দেয় সেই ফোনের মালিককে কথার জালে ফেলে দেখা করার জন্য ডাকতে এবং দেখা করতে আসলেই তাকে গ্রেফতার করবে। প্ল্যান অনুযায়ী তেমন হয়ও। উক্ত ব্যক্তি দেখা করতে আসলে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে ফোনটি তার নিজের নয়, এটি এক যুবক তার কাছে বিক্রি করেছে। পরে পুলিশ সেই যুবককে খুঁজে বের করলে সেই যুবক জানান যে ফোনটি তারও নয়। সে কিছুদিন আগে এলাকায় একজন ফ্যান চোর ধরা পড়েছিল, সেখানে গণপিটুনির সময় কারো কাছ থেকে পড়ে যায় আর সে তখন সেটা উঠিয়ে নিয়ে চাওয়ালার কাছে বিক্রি করে। এরপর পুলিশ বেরিয়ে পড়ে এবং ওই এলাকায় যায় এবং সবাইকে ফোন দেখিয়ে ফোনের মালিক খুঁজে বের করার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মসজিদের ইমাম ফোনটি দেখে চিনতে পারেন এবং বলেন যে এটি রসুখার ফোন। সে মাঝে মাঝে মসজিদে এটা চার্জ দিতে রেখে যায়। সূত্র উদ্ঘাটন পূর্বক শনাক্ত হয় কুখ্যাত খুনি রসুখা। পুলিশ সোর্সের মাধ্যমে 8 অক্টোবর ঢাকার টঙ্গীর বাসা থেকে রসুখাকে গ্রেফতার করে নিয়ে আসে ফরিদগঞ্জ থানায়। এরপর কৌতূহলবশত ফরিদগঞ্জের অজ্ঞাতনামা 5টি খুনের সঙ্গে তাকে দায়ী করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেও অবলীলায় ফরিদগঞ্জের 6টি, হাইমচরের 3টি ও চাঁদপুরের 2টি ঘটনার স্থান ও সময়ের বর্ণনা দেয়। এই বর্ণনার সঙ্গে 3টি থানার অজ্ঞাতনামা 10টি লাশের রেকর্ড হুবহু মিলে যায়। 11 নম্বর খুনটা আর করা হয়ে ওঠে না রসুখার, আর সেই থেকে 101 জন মেয়েকে হত্যা করার মিশনও ভেঙে যায়। শেষ হয়ে যায় রসুখার মরণ খেলা। রসুখার শিকারদের মধ্যে পপি, শাহিদা আর পারভিন নামের
3 জনের পরিচয় সহ আরো কয়েকজনের পরিচয় জানা যায়। গ্রেফতারের পর জেলে একবার আত্মহত্যার চেষ্টাও করে রসু খাঁ। অবাক করা বিষয় হলো, পুলিশের কাছে পপি হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রসু খাঁ, কিন্তু আদালতের রায়ে নির্দোষ বলে প্রমাণিত হয় সে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান তাকে পপি হত্যা মামলায় বেকসুর খালাস প্রদান করেন, কিন্তু শাহিদা ও পারভিন হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। প্রতিদিনই আমরা চারপাশ থেকে নানা অপরাধের গল্প শুনি। ভিকটিম তার দুর্ভাগ্য এড়াতে কি কি করতে পারত, গল্প শুনে তা বের করার চেষ্টা করি। আমরা সতর্কতা অবলম্বন করি যাতে আমাদের কখনো ভিকটিমে পরিণত হতে না হয়। ভিকটিমের মতো ভুল যাতে না হয়, যার জন্য রাতে একাকী কোথাও যাওয়া, বাড়িঘর তালা চাবি দিয়ে রাখা ইত্যাদিতে মনোযোগী হই। সিসিটিভি ক্যামেরা, সেন্সর ইত্যাদি নিরাপত্তা নিশ্চিত করে মনে করি আমরা হয়তো সত্যিকার অর্থে নিরাপদ। কিন্তু কিছু কিছু ঘটনা শুনলে নিজেকে কোথাও নিরাপদ ভাবা যায় না। পৃথিবীটা আরো হিংস্র, আরো অনিশ্চিত মনে হয়। এ কথা সত্যি যে ভাগ্য যদি মন্দ হয় তবে যে কোনো জায়গায় মানুষের মৃত্যু হতে পারে। একজন আপাত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক লোকও একজন ম্যাস মার্ডারার হয়ে উঠতে পারে। একটা জনবহুল এলাকাতে হতে পারে এলোমেলো গুলি বর্ষণ। হয়তো সারাদিনের ক্লান্তি শেষে প্রিয় রেস্তোরাঁয় বসে কফি কিংবা চা খাচ্ছেন আপনি, আয়েশ করে বসে গরম কাপে মাত্র যে চুমুকটা দিলেন, হতে পারে সেটাই আপনার জীবনের শেষ কফির চুমুক। আজকের গল্পটা একজন সাধারণ মানুষের খুনি হয়ে ওঠার গল্প। স্যান ডিয়েগোর কাছেই ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে জেমস হিউবার্টি নামে 41 বছর বয়সী এক ব্যক্তি 21 জন নারী পুরুষকে নৃশংসভাবে হত্যা করে। জেমস হিউবার্টি একজন মধ্যবয়স্ক লোক ছিল। 1942 সালে হিউবার্টি ওহাইওর ক্যান্টনে জন্ম নেয়। তার জীবনের শেষ 6টি মাস ম্যাসেলনে কাটে। তার ভাই বলে হিউবার্টির মানসিক সমস্যা ছোটবেলা থেকেই শুরু হয়েছিল, যখন তার মা পরিবারটির হাল ছেড়ে চলে যায়। তার নিজের ভেতর অনেক দ্বন্দ্ব ছিল। ইনি 1965 সালে হিউবার্টি ও তার স্ত্রীকে বিয়ে দিয়েছিলেন। তার এমনই বিস্ফোরক ব্যক্তিত্ব ছিল, তার ভেতর উদ্বেগ ও ঘাবড়ে যাওয়ার প্রবণতা ছিল। তার সাথে কথা বললেই ভেতরের ভালনারেবল মানুষটার অস্তিত্ব টের পাওয়া যেত। হিউবার্টের মা বাবার বিচ্ছেদ হয়ে গেলে তার বাবা পুনরায় বিয়ে করে। এইবারের মা ছিল একজন স্কুল টিচার ও তার আগের পক্ষের একটা কন্যা সন্তান ছিল। বলা বাহুল্য, হিউবার্টের নতুন পরিবারের কারোর সাথেই বনেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলে যে হিউবার্টি বাড়ি ফেরার সময় গাড়ি থেকে বেরিয়েই অযথা 10-12টা গুলি করে সবাইকে বুঝিয়ে দিত যে সে বাড়ি এসেছে। এর মানে আশেপাশে কেউ গান বাজাতে পারবে না, পোষা প্রাণীদের নিয়ে বেরোনো যাবে না, মোদ্দা কথা তাকে বিরক্ত করতে পারে এমন কিছুই করা যাবে না। তাকে খুব কম মানুষই হাসতে দেখেছে। তার কোনো শখ কিংবা সময় কাটানোর জন্য উল্লেখযোগ্য কোনো অভ্যাস ছিল না, তবে বন্দুক প্রভৃতি আগ্নেয়াস্ত্রের উপর তার দারুণ আগ্রহ ছিল। হিউবার্টি স্বভাবতই একজন রাগী লোক ছিল। তার এলাকায় যারা তাকে চিনত তারা অবশ্য ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের ঘটনা শুনে খুব একটা অবাক হয়নি, কারণ প্রতিবেশীদের ভেতর তার রেপুটেশনও খুব বাজে ছিল। প্রতিবেশীদেরকে সে কথায় কথায় গুলি করে মেরে ফেলার হুমকি দিত, তাদের পোষা প্রাণী মেরে ফেলত। জেমসের ভয় কেউ এসব নিয়ে কমপ্লেনও করতে পারত না। 1982 সালের অক্টোবর মাসে ব্যাবকক অ্যান্ড উইলকক্স প্ল্যান্ট থেকে জেমসের চাকরি চলে যায়। প্রতিবেশীরা হাঁফ ছেড়ে বাঁচে। উন্নত জীবনের জন্য সে তার পরিবার নিয়ে রাস্ট বেল্ট এরিয়া থেকে নর্থ ইস্টার্ন ওহাইও টাউনে চলে যায়। তার সাবেক সহকর্মী টেরি খেলি বলে যে সে সবসময় কাউকে খুন করবে এমন কথা বলত। জেমস চাকরি হারিয়ে ফেলার পর থেকে এটাও বলতে থাকে যে সে মরলে সবাইকে নিয়ে মরবে। যদি সে নিজের পরিবারের জন্য সামান্য রোজগারও না করতে পারে তাহলে কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। জেমস এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিত। তাদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করত সে। পরিবারের সদস্যদের ছাড়া তার আর কোনো বাড়তি মানুষ পছন্দ ছিল না মোটেও। ধারায় হিউবার্টের একটা পোর্ট্রেট পাওয়া যায়, যেখানে একজন মধ্যবয়স্ক লোককে দেখতে পাওয়া যায়, তবে সবার কাছে সে একজন একাকী লোক হিসেবে বেশি পরিচিত। সে একাকী থাকতো সবসময়, প্রায় মানসিকভাবে ভেঙে পড়ত, সবাইকে গুলি করার হুমকি দিত। তার স্ত্রী তাকে কখনো ভয় পায়নি।
তার পাশে থেকে গেছে, তাকে শান্ত করতে চেষ্টা করেছে। হিউবার্টের স্ত্রী নার্সের চাকরি নিয়ে কোনো মতো সংসার চালাচ্ছিল। সে জুনের শেষের দিকে এক রিপোর্টারকে জানায় যে সে চলতি মাসের বাসা ভাড়া দিতে পারেনি। $400 বিনিময়ে একটা ইন্টারভিউ দিতে পারবে। শুটিং এর 2 দিন পরে সে স্বামীর অপরাধের জন্য তার হয়ে মাফ চায়। জেমস এবং তার স্ত্রী 7 মাস আগে স্যান ডিয়েগোতে মুভ করে। সেখানে জেমস একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ নেয়। ম্যাকডোনাল্ডসের হত্যাকাণ্ডের 1 সপ্তাহ আগে তার গার্ডের চাকরিটিও ছুটে যায়। যথাযোগ্য কারণে ছিল ছাঁটাই করার। সে তার কাজে মোটেও মনোযোগী ছিল না। সেখানে গিয়েও সে প্রতিবেশীদের উপর রাগ দেখাতো, ভয় ভীতি দেখাতো। একবার নিজের 2 জার্মান শেফার্ড ছেড়ে দিয়ে প্রতিবেশীদের ভয় দেখাতে চেয়েছিল সে। তার বসের থেকে জানা যায় যে সহকর্মীরা তাকে নিয়ে হাসাহাসি করত। 17 জুলাই সে মেন্টাল হেলথ ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করে। একজন রিসেপশনিস্ট তার নাম টুকে নেয় বটে, কিন্তু কল ফেরত আসেনি আর। ট্রাফিক নিয়ম অমান্য করার জন্য 18 জুলাই জেমস আদালতে ধর্ণা দিতে যায়। জেমসের স্ত্রী ও মেয়েও তার সাথে যায়। কাজ শেষে তারা কয়েক মাইল দূরে একটা ম্যাকডোনাল্ডসের চেইনে খেতে যায়। খাওয়া দাওয়া শেষে সবাই চিড়িয়াখানায় ঘোরে। তারা 4টায় বাড়ি ফিরে আসে। জেমস স্ত্রীকে শেষবারের মতো চুমু খেয়ে বিদায় জানায়। জেমসের স্ত্রী পুলিশকে পরে বলেছিল আচরণটা জেমসের সাথে খুব বেমানান লেগেছিল তার। সে যাওয়ার সময় বলেছিল যে মানুষ শিকার করতে যাচ্ছে। তার স্ত্রী এ ধরনের কথা প্রায় তার মুখ থেকে শুনে অভ্যস্ত ছিল, তাই বোঝেনি জেমস সত্যি সত্যি মানুষ মারতে যাচ্ছে। জেমস বাড়ি থেকে বেরোনোর আগে বন্দুকে গুলি ভরে নেয়। গাড়িতে উঠে একটা ব্লক পর্যন্ত ড্রাইভ করে সেখানে গাড়ি পার্ক করে। তার পরনে ছিল কমব্যাট ট্রাউজার ও কালো টি শার্ট। তার কাঁধে ছিল সেমি অটোমেটিক রাইফেল, একটা গুলি ভর্তি ক্যানভাস ব্যাগ, একটা 9mm সেমি অটোমেটিক পিস্তল, বেল্টে 14টা শর্ট ক্লিপ ও হাতে ছিল একটা 12 গজ শটগান। সে গণহত্যার পুরো প্রস্তুতি নিয়েই বের হয়েছিল। ম্যাকডোনাল্ডসের একজন সহযোগী কর্মচারী ছিল 16 বছর বয়সী জন আর্নল্ড। সে সার্ভিস কাউন্টারে দাঁড়িয়েছিল। হঠাৎই সেখানে জেমস চলে আসে এবং আর্নল্ড নিজেকে সরাসরি তার শটগানের মুখে দেখতে পায়। গিলার্মো নামের আরেকজন কর্মচারী ঘাবড়ে গিয়ে জনকে সতর্ক করে ও প্যানিক করে। জন পরে বলে হত্যাকারী তার দিকে বন্দুক তাক করে গুলি করেছিল, কিন্তু তখনই কিছু হয়নি। এরপর জেমস বন্দুকটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকে। জনও মনোযোগ দিতে চায়নি আর। সে সবটাকে একটা অসুস্থ কৌতুক ভেবে ভুলে যেতে চেয়েছিল। উপস্থিত কাস্টমাররা তাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেট দিয়ে পালানোর চেষ্টা করে। কেউ কেউ পালাতে না পেরে নিজেদের সিটে অস্বস্তি নিয়ে বসে থাকে। বন্দুক থেকে গুলি বের না হওয়ায় সবার ভেতর অস্ফুট স্বস্তির ছাপ দেখা যায়। অনেকে জেমসকে কল্পনার কোনো চরিত্র, কোনো ধরনের এন্টারটেইনার বলে ভাবে। এই ঘটনার পরে সবাই আবার নিজেদের আগের মতো মেনুতে চোখ বোলানো কিংবা বিগ ম্যাক বার্গারের অর্ডারে মনোযোগ দেয়। ম্যাকডোনাল্ডসের বাইরে 11 বছর বয়সী আর্মান্ডো রড্রিগস নামের একটা ছেলে ফুটবল খেলছিল। গাড়ি থেকে সারা গায়ে বন্দুক ঝুলানো জেমসকে দেখে সে খেলা থামিয়ে তার কার্যকলাপ দেখতে থাকে। জেমসকে রেস্টুরেন্টের দিকে এগিয়ে যেতে দেখে জেমসকে বন্দুক ঘুরিয়ে কথা বলতে দেখা যায়। সে বলছিল সবাইকে মেরে ফেলবো আমি। সবাইকে মাটিতে শুয়ে পড়তে আদেশ দিচ্ছিল জেমস। সে দেখলো একজন নারী দরজার দিকে দৌড়ে গেল। জেমস তার দিকে বন্দুক তাক করার সাথে সাথে সে মেঝেতে পড়ে গেল। জেমস প্রথমে রেস্টুরেন্টের জন আর্নল্ডের উপর গুলি করলে ফায়ার হয় না। আর্নল্ড সেই জায়গাটা ছেড়ে সরে যায়। গোলাগুলির শব্দ শুনে সে আবার দৌড়ে ফিরে আসে। এসে দেখে কাঁচের জানালা ভেঙে আছে। তার পায়ের কাছে চারপাশে কাস্টমারদের মৃতদেহ পড়ে আছে। আর্নল্ড দ্রুত একটা সিটের নিচে লুকিয়ে যায়। ইটের সাথে মাথা চেপে ধরে গুটিয়ে পড়ে থাকে কেবল। মনে মনে শুধু একটা কথাই ভাবছিল আর্নল্ড, কোনো মতে যেন উন্মত্ত খুনি তার দিকে এগিয়ে না আসে। একই অবস্থা সে 75 মিনিট ধরে একে প্রার্থনা করতে করতে গুটলি পাকিয়ে বসেই থাকে। আরেক ভিকটিম রিজাল্টে ডায়াজও তার ছেলে অ্যালভিনিও মাটিতে গড়িয়ে একটা সাইড ডোর গলে বেরিয়ে পড়তে সক্ষম হয়। তবে বেশিরভাগ কাস্টমারই ভাগ্য সহায় হয়নি। প্রথম রাউন্ড গুলির পর জেমস ঠান্ডা মাথায় আরো 1 রাউন্ড গুলি ছোড়ে। একটা বন্দুকের গুলি শেষ হলে সে আবার আরেকটা বন্দুক থেকে গুলি ছোড়া শুরু করতে থাকে। প্রথম গুলি ছোড়ার সময় অধিকাংশই কাস্টমারের মৃত্যু হয়। সেদিন বিকেল 4:03 ম্যাকডোনাল্ডসের একজন কর্মচারী ইমার্জেন্সি পুলিশে ফোন করে সাহায্য চায়। বেটি এভারহার্ট নামের একজন নার্স রেস্টুরেন্টের বিপরীতে থাকে। সে প্রথমবারের গুলিবর্ষণকে গাড়ির শব্দ ভেবে বসেছিল। 2জন লোক তার দরজায় এসে সব জানালে সেও পুলিশকে ফোন দেয়। ম্যাকডোনাল্ডসের অন্য কর্মচারীরা রান্নাঘর থেকে বোঝার চেষ্টা করছিল আসলে কি হচ্ছে। তাদের বেশিক্ষণ ভাবতে হয় না। জেমস একটু পরে সেই ঘরে ঢুকে পড়ে।
রাধুনী অ্যালিসিয়া গ্রাসিয়া তখন চিপস বানাচ্ছিল। সে জেমসকে বন্দুক হাতে দেখে ভয় পেয়ে চিৎকার করে ও সাথে দুজনকে নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নিচের তলার একটি ঘরে ঢুকে দরজা শক্ত করে আটকে দেয়। ওই ঘরে আগে থেকে আরো হস্টেজ ছিল। সবাই অনিশ্চিত হত্যার ভার মাথায় নিয়ে সেখানটা জড়সড়ো হয়েছিল। এদিকে উপরতলায় তখনও গোলাগুলি চলছে। জেমস ম্যানেজার নেভা কেইনকে গুলি করে মেরে ফেলে। লুকিয়ে থাকা আরো 4 জন কর্মচারীকেও টেনে বের করে মেরে ফেলে। কাছে থেকে গুলি করে আরো 2 জন নারীকে মারে জেমস। একজন আহত ব্যক্তি গড়িয়ে গড়িয়ে পালাতে চেষ্টা করে। সাথে অ্যালবার্ট লিওজ নামে আরেকজন রাধুনীও একই কায়দায় পালাতে যায়। জেমস তখন একটা মেয়ের উপর গুলি করতে করতে ম্যাগাজিন শেষ করে ফেলেছিল। জেমস খালি বন্দুক নিয়ে সার্ভিস কাউন্টারে রাখা গুলির ক্যানভাস ব্যাগ নিতে চলে যায় আর বন্দুকে গুলি ভরা শুরু করে। অ্যালবার্ট ভয় ছিল যে কোনো মুহূর্তে খুনি তাকেও শেষ করে দিতে পারে। সে নিজের পায়ে ভর দিয়ে উঠতে পারে না কোনো মতেই। তাকে বাম হাত, ডান পা, তল পেটে মোট 4 বার গুলি করা হয়েছিল এর আগে। সে নিজেকে ঠেলে কোনো মতে রান্নাঘরের মেঝে থেকে বেসমেন্টের সিঁড়ির দিকে নিয়ে যায়। এত মানুষ মেরেও জেমসের রক্ত পিপাসা তবু মেটেনি। রেস্টুরেন্টের বাইরের খেলার মাঠে গাড়ি পার্কিং এ ঘুরে ঘুরে গুলি চালায় সে। জশুয়া কোলম্যান, ডেভিড ফ্লোর্স ও ওমার হার্নান্দেজ বাইল্ডিং এর পেভমেন্টে সাইকেল করে যাচ্ছিল। তাদেরকে গুলি ছোড়ে জেমস। একটা মুদি দোকানের কর্মচারী ম্যাকডোনাল্ডস এর গোলাগুলির শব্দ শুনে দৌড়ে একটা ট্রাকের পেছনে লুকিয়ে পড়ে। সে ছেলেগুলোকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু তার দিকে পিস্তল দিয়ে গুলি ছোড়া শুরু হলে ট্রাকের পেছনে সে লুকিয়ে থাকে। তার মুখ থেকে শোনা যায় সেদিনের ভয়াবহতা। চারিদিকে গোলাগুলি হচ্ছিল। সে চেয়ে দেখছিল মানুষের গায়ে গুলি লাগছে আর তারা মাটিতে লুটিয়ে পড়ছে। তার সামনে একটা কম বয়সী দম্পতি গুলিবিদ্ধ হলো। আরেক জায়গায় গুলিবিদ্ধ হলো একটা 70 দম্পতি। নারী পুরুষ নির্বিচারে সবাই গণহত্যায় মারা পড়তে থাকলো। বিকেল 4:07 নাগাদ পুলিশের গাড়ি ঘটনাস্থলে আসে। পুলিশের গাড়ির উপরে গুলি চালায় জেমস। গাড়ির উইন্ডস্ক্রিন আর ইমার্জেন্সি লাইট ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। গাড়িতে অবস্থান নেবে পুলিশ অফিসাররা সোয়াট টিমকে পাঠাতে বলে, কারণ তাদের পক্ষে এই লোককে থামানো সম্ভব হচ্ছিল না। ম্যাকডোনাল্ডসের ভেতরে তখনও অসংখ্য মানুষের লাশ পড়ে আছে। অল্প সংখ্যক কিছু ভিকটিম মরে যাওয়ার অভিনয় করছিল, কিন্তু অধিকাংশই শুটিং এর সময় প্রাণ হারায়। পুলিশ কমান্ডার ল্যারি গৌর রিপোর্টারদের বলে এটা একটা পরিপূর্ণ জঘন্য গণহত্যা। জেমস একে একে কর্মী, কাস্টমার, পথচারী সবাইকে ঠান্ডা মাথায় একাধারে খুন করে। একজন কসাইয়ের মতো বাছ বিচার ছাড়াই গুলি চালিয়ে গেছে যাকে সামনে পেয়েছে তার উপরে। মেইনটেন্যান্সের একজন কর্মী ছুটির দিনে ভেবেছিল সপরিবারে কাছে পিছে থেকে ঘুরে আসবে। সে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ম্যাকডোনাল্ডসে যায়। ম্যাকডোনাল্ডস তার মেয়ের খুব প্রিয় রেস্টুরেন্ট ছিল। ভিক্টর রিভেরা মারা যায় ম্যাসাকারে। তার স্ত্রী ও কন্যা গুলিবিদ্ধ হয়, তবে প্রাণে বেঁচে যায়। জ্যাকি রাইট রিজ নামে একজন ভিকটিম তার বন্ধু জ্যাকি ও তার 11 বছরের ভাতিজার সাথে এসেছিল বিকেলের হালকা নাস্তার জন্য। ভাতিজাটি বেঁচে যাওয়ার সংখ্যার 1/4 ভাগের একজন ছিল। রন এন্ড ব্লিথ হেরেরা তার ছোট ছেলে রনকে নিয়ে বাড়ি ফিরছিল। তাদেরও অন্যান্য ভিকটিমদের মতো একই দুর্ভাগ্য বরণ করে নিতে হয়, তবে একটুর জন্য তার ছেলে রন প্রাণে বেঁচে যায়। লরেন্স ভার্স লুইস একজন ট্রাক ড্রাইভার কফি ব্রেকে ম্যাকডোনাল্ডসে গিয়েছিল। সে ওই এলাকাতেই একটা কোম্পানির জন্য কাজ করত। জেমসের হাতে মারা পড়ে এই লোকটিও। রেস্টুরেন্ট ও বাইরে, গাড়ি পার্কিং, খেলার মাঠ ও ম্যাকডোনাল্ডসের মূর্তিগুলোর আশেপাশে মোট 21 জনের লাশ পড়েছিল। আহত ছিল আরো 19 জন। জেমস কাউকেই ছাড়েনি। কিছু দূরে একটা অটো রাস্তার মোড়ে একজন লোক মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিল। সে বুঝতেও পারল না কেন ও কিভাবে তাকে গুলি করে মারা হলো। যখন জেমস বাইরের দিকে গোলাগুলি করছিল, তখন ভেতরে বার্গার রাঁধুনি অ্যালবার্ট লিওজ তখনও অন্যান্য হোস্টেসদের সাথে একই ঘরে লুকিয়েছিল। তার সহকর্মীরা তার যথাসাধ্য সেবা শুশ্রূষা করে। জেমস ঘুরে ঘুরে রেস্টুরেন্টের চারদিকে এলো পাথারি গুলি করা শুরু করে। বাইরে পুলিশরা স্যান্ডউইচ রো বুলেভার্ডের আশেপাশের 6টা ব্লক বন্ধ করে রাখে। হাইওয়ে পেট্রোল ইন্টারস্টেট 5 রুট বন্ধ করে দেয়, বাইরে থেকে যাতে কেউ ক্রাইম সিনে ঢুকতে না পারে এজন্য সবাই নিরাপত্তা বাড়িয়ে দেয়। সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছে পজিশন নিয়ে নেয়। চারদিক থেকে রেস্টুরেন্টটাকে ঘিরে ফেলে তারা।
রেস্টুরেন্টের দক্ষিণ দিকে পোস্ট অফিসের পেছনে একদল, রেস্টুরেন্টের কাছেই একটা ডোনাটের দোকানের পেছনে আরেকটা দল, সেন্ট জিওসডোরো বুলেভার্ডের পূর্ব দিকে আরেক দল অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে খুনিকে স্পট করার জন্য। রেড লাইট সিগন্যাল দেওয়া ছিল, যার অর্থ খুনি পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করা হবে। 5:13 বাজার সাথে সাথে সোয়াট টিম রেস্টুরেন্টের দিকে এগোতে শুরু করে। জেমস এবার তার দিকে এগিয়ে আসা সোয়াট টিমের উপর গুলি চালায়। জানালার কাছাকাছি এসে বাইরের দিকে গুলি করতে থাকে। আরো কিছু জানালার কাঁচ ভাঙে, দরজার পেছন থেকে গুলি চালাতে থাকে জেমস। সোয়াট টিমের সিনিয়র অফিসার সেন্ডার্স আদেশ বদলে দিয়ে গ্রিন লাইট দিয়ে বলে ক্লিয়ার শট দেখলেই যাতে জেমসকে গুলি করা হয়। 5:17 গ্রিন লাইট পাওয়ার 4 মিনিট পর বেনেট জেমসকে শনাক্ত করে ও চাক ফস্টারকে জানায়। ফস্টার জেমসের বুকের দিকে তাক করে একটি গুলি ছোড়ে এবং সেই একটি গুলি তার হৃৎপিণ্ডের একটু উপরে লেগে শরীর এফোর ওপর করে দিয়ে বেরিয়ে যায়। ফস্টারের সাথে M16 ও A.30 রিভলভার থেকে আরো 3-4 জন অফিসার গুলি চালায়, তবে ফস্টারের একটা গুলিতেই জেমসের অবসান ঘটে। বাইনোকুলার দিয়ে জেমসের নিথর দেহ দেখে নিশ্চিত হওয়ার পর সট পার্সোনেল রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। ভিকটিমের পরিবার পরিজনদের জন্য ঘটনাটি সারা জীবনের মতো একটা কালো অধ্যায় হয়ে থাকে। এলাকাবাসী ও মৃতদেহগুলোর জন্য দুঃস্বপ্নে ও আতঙ্কে দিন কাটাতে থাকে। জেমসরা পৃথিবীতে জন্ম নেয় বলেই স্থিতিশীল জীবনে অনিশ্চয়তা দেখা দেয়। 1984 সালে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টটি ভেঙে সেখানে ভিকটিমদের স্মরণে একটি স্মৃতিসৌধ বানানো হয়। সালের 20 মে, সময় ভোর 6টা, ক্যানাডার উইনিংপেগ শহরের গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে একটা লাশ খুঁজে পাওয়া যায়। অনেক মর্মান্তিক আর ভয়ানকভাবে খুন করা হয়েছে একটা মধ্য বয়সী নারীকে। সেখানকার এক পথচারী লাশটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন দেয়। পুলিশের একটা টিম ঘটনাস্থলে এসে দেখে ডেড বডির চারপাশে রক্তের ছড়াছড়ি। তারা বুঝে যায় যে মার্ডার কেস সলভ করতে তাদের একমাত্র ভরসা ফরেনসিক ডিপার্টমেন্ট। কিছুক্ষণের মধ্যে ফরেনসিক ডিপার্টমেন্টের অফিসার ডন বোলেস আর অফিসার কেরি আর্মি চলে আসে ক্রাইম সিনে। দীর্ঘ বছরের অভিজ্ঞতা থাকার পরও তারা এই ঘটনাস্থলে এসে চমকে যায়। এতটা নির্মম হত্যাকাণ্ড যেন তারা আর কখনো দেখেনি, তাও আবার খোলা আকাশের নিচে। কেরি আর্মিটকে দায়িত্ব দেওয়া হয় ক্রাইম সিন থেকে সমস্ত ফরেনসিক এভিডেন্স কালেক্ট করার জন্য। লাশ দেখে বোঝাই যাচ্ছিল যে খুন করার আগে নির্মমভাবে ধর্ষণের শিকার হতে হয়েছিল এই মধ্যবয়সী নারীকে। পরনের নীল রঙের শার্টটা তার মাথার উপর ওঠানো ছিল, আর তার হ্যান্ডব্যাগের বেল্টটা তার গলার সাথে প্যাঁচানো। অফিসার ডন বোলেস ক্রাইম সিনের সবকিছু ছবি তুলতে থাকেন। লাশটি দেখে তারা ধারণা করে যে খুনি খুব বাজে ধরনের একজন সাইকোপ্যাথ, নইলে সে একজন মানসিক রোগী। এছাড়া এত ভয়ানক আর নির্মম ভাবে কাউকে খুন করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। লাশ অর্থাৎ সেই মধ্যবয়সী নারীর মাথায় এমনভাবে আঘাত করা হয়েছে যেন তার চেহারা কেউ চিনতে না পারে, কিন্তু তার মাথায় আঘাত করার বর্ণনাটা আরো ভয়ানক। একটা 25 কিলোগ্রাম কংক্রিটের টুকরো দিয়ে তার মাথায় আর মুখে আঘাত করে মুখটা থেতলে দেয়া হয়েছে। তাকে এতটা হিংস্রভাবে অ্যাটাক করা হয়েছিল যে তার রক্ত আশেপাশের 6 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যেখানে লাশ খুঁজে পাওয়া যায় তার কিছুটা দূরে দুটো জুতা খুঁজে পাওয়া যায়, একটা কালো রঙের ব্যালেরিনার শু আর একটা সাদা রঙের ক্যানভাস স্লিপ। দুইটা জুতা দুই রকম হলেও জুতার সাইজ একই। যখন অফিসার কেরি আর্মিট ক্রাইম সিন থেকে সব প্রমাণ একত্রিত করছিল, তখন তার পার্টনার অফিসার ডন বলেস খুনের ঘটনার একটা সম্ভাব্য বর্ণনা তৈরি করছিল। ভিকটিমের হ্যান্ডব্যাগের সব জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হতে পারে সে কোনো ছিনতাইকারীর দলের মুখে পড়েছিল। লাশ যেখান থেকে খুঁজে পাওয়া যায় তার আশেপাশে অনেক মানুষের জুতোর ছাপ। হয়তো হামলাকারী একজন না, অনেকজন ছিল। ক্রাইম সিন থেকে প্রায় 60 মিটার দূরে একটা খোলা কার পার্কিং এরিয়া আছে। অফিসার ডন বোলেস আর অফিসার কেরি আর্মিট হাঁটতে হাঁটতে সেখানে চলে যায় কোনো প্রমাণ খুঁজে পাওয়ার আশা নেই, কারণ হয়তো সেই খুনি কিংবা ছিনতাইকারীর দল তাদের গাড়িটা সেই পার্কিং এরিয়াতে রেখে এসেছিল, আর খুন করার পর চলে যাওয়ার সময় হয়তো ভুল করে হলেও আশেপাশে কিছু ফেলে গেছে।
কার পার্কিং এরিয়াতে কিছু দূর যেতেই তারা একটা শপিং লিস্ট আর $5 নিচে পড়ে থাকতে দেখে। এটা দেখে তাদের মনে একটু সন্দেহ জাগে, কারণ একটা স্কুলের পেছনে এরকম একটা খোলা পার্কিং এরিয়াতে শপিং লিস্ট পড়ে থাকার কথা না। মার্ডার কেসের সাথে সম্পর্কিত হোক বা না হোক, তারা সেই শপিং লিস্ট আর $5টা এভিডেন্স হিসেবে সংগ্রহ করে রাখে। কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে যায় ক্রাইম সিনে। সেখান থেকে কিছুক্ষণ আরো খোঁজাখুঁজির পর তারা ভিকটিমের একটা আইডি কার্ড খুঁজে পায়। সেখান থেকে জানা যায় ভিকটিমের নাম ও পরিচয়। লাশটি 42 বছর বয়সী গৃহিণী শার্লি অ্যান্ড্রোনোভিচের। যেখান থেকে লাশ পাওয়া যায় তার কিছু দূর পাশেই তার বাড়ি। প্রতিবেশীদের মতে সে অন্য সব সাধারণ গৃহিণীদের মতোই ছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনিকে খুঁজে বের করতে তৈরি করা হলো একটা হোমিসাইড টিম, যে টিমে ছিল সব অভিজ্ঞ ডিটেকটিভরা। ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল ছিল এই হোমিসাইড টিমের প্রধান, আর ডিটেকটিভ রন অলিভার ছিল তার পার্টনার। হত্যাকাণ্ডের প্রথম 48 ঘন্টাকে খুবই গুরুত্বপূর্ণ আর ক্রুশিয়াল টাইম বলে ধরা হয়, কারণ এই সময়ের মধ্যেই নির্ধারণ করা হয় একটা মার্ডার কেস সলভ করা কতটা কঠিন কিংবা সহজ। সাধারণত এই 48 ঘন্টার মধ্যে যত এভিডেন্স বা প্রমাণ খুঁজে পাওয়া যায় তার বেশিরভাগই কেস সলভ করাটাকে অনেক সহজ করে দেয়, কিন্তু এর মধ্যে সেরকম কিছু না পেলে সবকিছু রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। হোমিসাইড টিম শার্লি অ্যান্ড্রোনোভিচের পরিচিত বা তার আশেপাশে যারা থাকে তাদের বাসায় গিয়ে ইন্টারভিউ নিতে লাগলো। কানাডাতে এই পর্যন্ত যত খুন হয়েছে তাদের মধ্যে 85% খুনই ভিকটিমের খুব কাছের কিংবা পরিচিত কেউ। হোমিসাইড টিমকে এমন সবাইকে জিজ্ঞাসাবাদ করা লাগে যারা শার্লি অ্যান্ড্রোনোভিচকে চিনত। জিজ্ঞাসাবাদের শুরুটা হয় শার্লি অ্যান্ড্রোনোভিচের পরিবারকে দিয়েই। পুলিশ তাদের বাড়ির কলিং বেল বাজাতেই শার্লির মেয়ে এসে দরজা খুলে দেয়। পুলিশ তার বাবাকে ডেকে দিতে বলে। মেয়েটির বাবা অর্থাৎ শার্লির হাজবেন্ড এসে সবার প্রথমেই পুলিশকে বলে যে সে কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনের দিকে রওনা দিচ্ছিল, কারণ তার স্ত্রী কাল রাতে বাড়ি ফেরেনি। সে পুলিশদেরকে বাসার ভিতরে বসার অনুরোধ জানায়। এড অ্যান্ড্রোনোভিচ আর শার্লি অ্যান্ড্রোনোভিচ প্রায় 19 বছর ধরে একসাথে সংসার করছে। তাদের 3টা মেয়ে। এড পুলিশকে জানায় সে আর তার স্ত্রী আগের দিন রাতে ড্রিঙ্ক করতে গ্র্যান্ড হোটেল বারে গিয়েছিল। তখন সময় রাত 8টা। সাধারণত এড তার অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প করে আর সময় কাটানোর জন্য প্রায় এখানে ড্রিঙ্ক করতে আসে। গ্র্যান্ড হোটেল বার তাদের বাড়ির কাছেই, এছাড়াও একটা ছোটখাটো ক্লাবের মতো। শার্লি ক্লাবে গিয়ে নাচতে খুব পছন্দ করত, কিন্তু এর ড্যান্সিং এ অভ্যস্ত ছিল না, তাই শার্লি যখন নাচতো তখন সে ড্রিঙ্ক করত। অন্যদের সাথে শার্লি নাচলেও তার কোনো আপত্তি ছিল না। সেদিন রাতেও এর বিপরীত কিছু হয়নি, তবে এড একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। সে শার্লিকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু শার্লি তাকে বলে যে সে আরো পরে যাবে। শার্লিও তখন কিছুটা মাতাল প্রায়। যে ছেলেটির সাথে সে ড্যান্সিং এ মেতেছিল এড তাকে চিনত না। বারবার বাসায় ফিরে যাওয়ার কথা বললেও শার্লি যখন মানা করে দেয় তখন এড তার উপর অনেক রেগে যায়, কিন্তু কিছু না বলে নিজেই একা বাড়ি ফিরে আসে। পুলিশ ধারণা করতে থাকে গ্র্যান্ড হোটেল বারে গেলে তারা শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের কোনো লিড বা ক্লু খুঁজে পাবে। হয়তো সেখানকার কেউ বলতে পারবে সেদিন রাতে তার সাথে আসলে কি ছিল। হতে পারে যার সাথে সে নাচ আর গল্প নিয়ে মগ্ন ছিল সেই আসল খুনি। হয়তো সেই শার্লি অ্যান্ড্রোনোভিচের মাতাল অবস্থার সুযোগ নিয়ে সেই স্কুলের পেছনের নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল, কারণ এছাড়া আর কোনো সম্ভাব্য কারণ নেই শার্লি অ্যান্ড্রোনোভিচের স্কুলের পেছনে যাওয়া। গ্র্যান্ড হোটেল থেকে তাদের বাড়ি ফেরার পথে কোনো স্কুল নেই। পুলিশ গ্র্যান্ড হোটেলে যায় জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেখান থেকে তেমন কিছুই জানতে পারে না। এদিকে শার্লির মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল সেন্ট বনিফেস হসপিটালে ময়না তদন্ত করবার জন্য। সে ময়না তদন্তের রিপোর্টে বের হয়ে আসে এক ভয়ানক তথ্য। শার্লি অ্যান্ড্রোনোভিচের অটোপসি করেছিল চিফ মেডিকেল এক্সামিনার ডক্টর পিটার মার্কাস ডিন। পুলিশ যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই। শার্লিকে খুন করার আগে খুব নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। কিন্তু খুনি এখানে থেমে যায়নি। ডক্টর পিটার মার্কাস শার্লির মৃতদেহে অনেক ক্ষতের চিহ্ন দেখতে পায়। তার মধ্যে বেশিরভাগই ছিল কামড়ের দাগ। কোন হিংস্র পশুর কামড় না, বরং একটা সাধারণ মানুষের কামড়ের দাগ, তাও আবার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায়। একটা পশুর কামড়ের চেয়ে সেটা কোনো অংশেই কম হিংস্র ছিল না। ডক্টর পিটার মার্কাস শার্লির মৃতদেহ থেকে পাওয়া কামড়ের ক্ষত থেকে স্যালাইভা স্যাম্পল নিয়ে সেটা টেস্ট করার জন্য পাঠিয়ে দেয় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড হসপিটাল ল্যাবরেটরিতে।
স্যালাইভা স্যাম্পল থেকে খুনি ডিএনএ পাওয়ার ক্ষীণ একটা সুযোগ থাকে। শার্লি অ্যান্ড্রোনোভিচের গলায় তার হ্যান্ডব্যাগের বেল্ট পেঁচিয়ে রাখার দাগটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ফরেন্সিক ডিপার্টমেন্টের জন্য এটা নিশ্চিত করা খুব কঠিন হয়ে পড়েছিল যে শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃত্যু কি আসলে তার হ্যান্ডব্যাগের বেল্ট গলায় চেপে ধরে শ্বাসরোধ করার কারণে হয়েছে, নাকি সেই 25 কিলোগ্রাম কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আর মুখে আঘাত করার কারণে হয়েছে। যেখানে শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার পাশ থেকেই একটা কংক্রিটের টুকরো পাওয়া যায়। সেটায় থাকা শার্লির মাথার চুল আর রক্ত প্রমাণ করে দেয় যে এটা দিয়েই তাকে আঘাত করা হয়েছিল। পুলিশ সেই কংক্রিটের টুকরোটা ফরেন্সিক ল্যাবের জিওলজিস্ট রিচার্ড মুন্ডোর কাছে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। সেখান থেকে পাওয়া যেতে পারে খুনির হাতের ছাপ কিংবা অন্য কোনো প্রমাণ। একটা পাথর কিংবা কংক্রিট থেকে হাতের আঙুলের ছাপ নেওয়া সহজ বিষয় না, কিন্তু যখন একটা পানির গ্লাস হাতে নেয় সেখানে খুব সূক্ষ্ম আঙুলের ছাপ বসে যায়, কারণ গ্লাস হচ্ছে স্বচ্ছ। কিন্তু একটা পাথরে অনেক রকম পদার্থ থাকে যার ফলে হাতের ছাপ সূক্ষ্মভাবে সেখানে বসে না, আর পাথর মসৃণ থাকে না। আর 1990 সালে ফরেন্সিক ডিপার্টমেন্ট খুব বেশি আধুনিক ছিল না। কংক্রিটের টুকরো থেকে হাতের ছাপ পাওয়া গেলেও সেটা কিভাবে টেস্টের জন্য আলাদা করতে হয় তা কারোর জানা ছিল না। কংক্রিট অনেক এজি বা এবড়ো থেবড়ো, তাই এমন কিছু ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে ছিল না যা দিয়ে আঙুলের ছাপ কোনো রকম সমস্যা ছাড়াই সেখান থেকে আলাদা করে কেমিক্যালের সাথে মিশিয়ে পরীক্ষা করা যাবে। একই সময় হোমিসাইড টিম বের করতে থাকে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুন কিভাবে আর তার আগে কি কি ঘটেছিল। গ্র্যান্ড হোটেল বারে তারা আবার যায় জিজ্ঞাসাবাদ করতে। এবার সেখানের এক কর্মচারীকে শার্লির ছবি দেখালে সে জানায় শার্লিকে সে একজনের সাথে ড্যান্স করতে দেখেছিল। তার নাম র্যান্ডি স্লোয়ান। সেদিন র্যান্ডি একা ছিল না, সাথে ছিল তার বন্ধু ব্রঞ্জ শাথার আর রিক সেন্ট জার্মেন। এদের সবাইকে খুঁজে বের করে পুলিশ স্টেশনে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে তার র্যান্ডি স্লোয়ানকে খুঁজে পায় না, তাই বাকি দুইজনের সাথে জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে হয়। পুলিশ তাদের সেই রাতের কথা হুবহু বর্ণনা করতে বলে। তারা জানায় যে 3 বন্ধু মিলে গ্র্যান্ড হোটেল বারে গিয়েছিল ড্রিঙ্ক করতে। এটা তাদের প্রতিদিনের মতো একটা অংশ। সেখানে ড্যান্স ফ্লোরে র্যান্ডির সাথে দেখা হয় শার্লি অ্যান্ড্রোনোভিচের। ড্যান্সিং এর মধ্যেই তারা দুইজন খুব ঘনিষ্ঠ হয়ে যেতে শুরু করে। তারা র্যান্ডিকে ডেকে সতর্ক করে দেয়, কারণ শার্লি ম্যারিড। তবুও তাদের কথা শোনে না। র্যান্ডি শার্লিকে তার সাথে রাতে তার বাসায় যেতে বলেছিল, কিন্তু শার্লি তাকে মানা করে দেয়। এরপর সে একা তার বাসায় ফিরে যায়। ব্রঞ্জ শাথার আর রিক সেন্ট জার্মেন দুজনেই বলে তারাও নাকি একা একা বাসায় ফিরেছিল সেই রাতে। প্রথমে র্যান্ডি, তারপর ব্রঞ্জ, আর তারপর সব শেষে রিক। কিন্তু তাদের মধ্যে কেউই শার্লি অ্যান্ড্রোনোভিচকে বার থেকে বের হতে দেখেনি। শার্লি অ্যান্ড্রোনোভিচ খুনের 2 দিন পার হয়ে যায়। পুলিশ খুনির কোনো পরিচয় বা তাকে খুঁজে বের করার মতো কোনো প্রমাণ এখনো পায়নি। শার্লি অ্যান্ড্রোনোভিচের স্বামী এড অ্যান্ড্রোনোভিচকে এই কেসে সাহায্য করতে বলে পুলিশ। এমনও হতে পারে খুনি আসলে শার্লির কাছে গিয়েছিল ছিনতাই কিংবা ডাকাতির উদ্দেশ্যে, কারণ শার্লির হাতে কোনো ওয়েডিং রিং ছিল না, তার মানি ব্যাগেও কোনো ক্রেডিট কার্ড ছিল না। তাই পুলিশ এবার এডকে জিজ্ঞাসা করে শার্লির সাথে ক্রেডিট কার্ড আর ওয়েডিং রিং ছিল কিনা। এড জানায় যে সেদিন রাতে শার্লি হাতে রিং না পরেই বের হয়ে গিয়েছিল, আর তার কাছে কোনোই ক্রেডিট কার্ড থাকতো না। এবার পুলিশ স্কুলের পেছনের পার্কিং এরিয়া থেকে পাওয়া একটা শপিং লিস্ট এডকে দেখায়। সেই শপিং লিস্টে বিড়ালের খাবার আর লিটার বক্সের নাম লেখা ছিল। এড জানায় তাদের বাসায় কোনো পোষা বেড়াল নেই, সুতরাং এই শপিং লিস্টটা শার্লির না। ডিটেকটিভ রন অলিভার এডের সাথে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে। ঠিক যখন এড রুম থেকে চলে যাবে তখনই ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল তাকে একটা প্রশ্ন করে যা পুরো মার্ডার কেসের ধারণাটাই পাল্টে দেয়। সার্জেন্ট বব মার্শালকে সরাসরি জিজ্ঞেস করে তার স্ত্রী শার্লিকে খুন করার পেছনে কার হাত থাকতে পারে। তখন এড বলে, হয়তো আমি। এরকম উত্তর শুনে ডিটেকটিভ রন অলিভার আর ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল দুজনে চমকে ওঠে। এড আবার বলে, আমার ঠিক মনে নেই, আমি সেদিন রাতে অনেক ড্রাঙ্ক ছিলাম, আমার পরিষ্কার কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে আমি ওর উপর অনেক রেগেছিলাম। রন অলিভার তাকে জিজ্ঞেস করে ঠিক কি কারণে তার এরকম মনে হচ্ছে
যে সে তার স্ত্রীকে খুন করেছিল। এডের উত্তরে বলে সেদিন রাতে শার্লি অনেক রাত করে বাড়ি ফিরেছিল। তখন এড তার সামনের রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল। শার্লি বাসায় ঢোকার সাথে সাথেই এত রাতে বাড়ি ফেরার কারণে তাদের ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শার্লি তার গালে চড় বসিয়ে দেয়। এতে সে আরো রেগে যায়। রেগে গিয়ে সেও শার্লির গায়ে হাত তোলে। এরপর শার্লি অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ ডাকাডাকির পরও তার জ্ঞান ফেরে না। এতে এড ভয় পেয়ে যায়। শার্লিকে তুলে নিয়ে গাড়িতে ওঠায়। এড ভেবেছিল সে মারা গেছে। তারপর সোজা চলে যায় গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে। সেখানে গিয়ে তাকে মাঠে ফেলে দেয় এবং আবার তাকে আঘাত করতে থাকে। এরপর আর তার কিছু মনে নেই। ডিটেকটিভ তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি তার স্ত্রী শার্লিকে খুন করা নিয়ে নিশ্চিত কিনা, কারণ সে যদি এই স্বীকারোক্তি দেয় তবে তার ফাঁসি হতে পারে, আর তারা চায় না সে না করা কোনো অপরাধের জন্য শাস্তি পায়। এড বলে সে পুরোপুরি নিশ্চিত, কিন্তু কোনো একটা জায়গায় পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্টের কেমন যেন একটা খটকা লাগছিল। তারা এডকে তাদের নজরদারিতে রাখে, কিন্তু তার উপর কোনো ক্রিমিনাল চার্জ করে না। পুলিশের কাছে শুধু এডের স্বীকারোক্তি যথেষ্ট ছিল না, তাদের দরকার সলিড এভিডেন্স। কারণ কোনো কারণে এড মিথ্যা স্বীকারোক্তি দিয়ে থাকলে আসল খুনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, আর সেজন্য হয়তো এরকম নির্মমতার শিকার হতে হবে আরো অনেককেই। তাই পুলিশ কোনো রিস্ক নিতে চায় না। পুলিশ শার্লির বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় মায়ের মৃত্যুর পরের দিন তার বাবা তাকে এক ব্যাগ ময়লা কাপড় দেয় ধুয়ে দেওয়ার জন্য। কাপড়ে কিছু গাঢ় দাগ ছিল, কিছুটা রক্তের দাগের মতো। এসব দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু এই বিষয়ে কাউকে সে কিছু বলে না। সে আরো জানায় যে তার বাবা মায়ের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ভালো ছিল না। প্রায় তারা ঝগড়া করে, আর রাতেও একসাথে ঘুমায় না। তার মা ড্রয়িং রুমের সোফায় ঘুমায় আর তার বাবা শোবার ঘরে। কিন্তু তার মনে হয় না যে তার বাবা এরকম একটা কিছু করেছে, কারণ সবসময় তার মা তার বাবাকে চড় দিত আর হাতের কাছে যা পেত ছুঁড়ে মারত। তবুও তার বাবা কখনো তার মায়ের গায়ে হাত তোলেনি। পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে এড আর শার্লির জুতার শেলফে শার্লির মৃতদেহের পা থেকে পাওয়া সাদা রঙের ক্যানভাস স্লিপ অনের সাথে মিলে যায়। কিন্তু ফরেন্সিক ল্যাব সেই জুতো নিয়ে যাবার পর দেখা যায় যে শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে যে সমস্ত জুতোর দাগ আছে তার সাথে এই জুতোর কোনো মিল নেই। যদি এড তার কথা মতো খুনি হয়ে থাকে তবে শার্লির শরীরে এটা কার জুতোর দাগ? ফরেন্সিক ডিপার্টমেন্ট এডের ব্লাড আর স্যালাইভা স্যাম্পল সংগ্রহ করে। শার্লির শরীরে কামড়ের দাগ থেকে যে স্যালাইভা পাওয়া গিয়েছিল সেটার সাথে এডের কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য পুলিশ এডের গাড়ি বাজেয়াপ্ত করে গাড়ির ভেতর তল্লাশি চালায়। যদি তার কথা মতো আসলে শার্লি অ্যান্ড্রোনোভিচকে তার গাড়িতে করে গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে নিয়ে আসে তবে তার গাড়িতে কোনো না কোনো প্রমাণ অবশ্যই পাওয়া যায়। গাড়ির ভেতরে কিচ্ছু পাওয়া না গেলেও গাড়ির পেছন থেকে কিছু জিনিস পাওয়া যায় যা পুলিশকে আবারও দ্বিধায় ফেলে দেয়। সেগুলো হচ্ছে একটা ওয়াইপার আর অনেক ছোট ছোট ইটের টুকরো। এড কনস্ট্রাকশনের কাজ করে, তাই তার গাড়িতে এসব থাকা স্বাভাবিক। পুলিশ এসব কিছু ফরেন্সিক জিওলজিস্ট রিচার্ডের কাছে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। রিচার্ড তার পরীক্ষাকে আরেকটু সহজ করার জন্য সে ক্রাইম সিনে যায়। সেখানে গিয়ে সে পাশের কার পার্কিং এরিয়াটা দেখতে পায়। সেখানে সে দেখে একটা রাস্তা ব্লক করার জন্য বেশ কিছু ভাঙা কংক্রিটের টুকরো এক লাইনে রেখে দেয়া। হয়তো শার্লিকে মাথায় আঘাত করার সে পাথর এডের গাড়ি থেকে আসেনি, হয়তো এড সেদিন রাতে এখানে ছিলই না। শার্লিকে যে ইট দিয়ে মারা হয় সেটা হয়তো এখান থেকেই নেওয়া হয়েছিল। এছাড়াও রিচার্ডের ক্রাইম সিন থেকে পাওয়া ইটের টুকরো থেকে আঙুলের ছাপ আলাদা করার পদ্ধতি খোঁজা হচ্ছে। এটা তার জন্য খুব সহজ না, দিনের পর দিন সময় দিতে হচ্ছে এর পেছনে। অফিসার ক্যারিয়ার মিট সে শপিং মল লিস্ট থেকে দুইজনের হাতের আঙুলের ছাপ খুঁজে পায়। পুলিশ কোনো প্রমাণই হাতছাড়া করতে চাচ্ছিল না। সেই দুইটা আঙুলের ছাপের কোনোটাই এড আর শার্লির আঙুলের ছাপের সাথে মেলে না। হতে পারে এটা খুনির হাতের ছাপ। এদিকে একটা কাগজে এডের কামড়ের স্যাম্পল নেওয়া হয় শার্লির শরীরের কামড়ের দাগের সাথে মিলিয়ে দেখার জন্য। ব্যুরো অফ লিগ্যাল ডেন্টিস্ট্রির ডিরেক্টর ডক্টর ডেভিডকে পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। ডক্টর ডেভিড এডের কামড়ের দাগের একটা ট্রান্সপারেন্ট পেপারে মার্ক করে, তারপর সেটা শার্লির শরীরের কামড়ের দাগের ছবির উপর বসিয়ে মিলিয়ে দেখতে থাকে। কিন্তু না, দুটো কামড়ের দাগ কিছুতেই মেলে না। তার মানে শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে সে কামড়ের দাগ সেটার জন্য এড দায়ী না। এমনকি এডের স্যালাইভা টেস্টের রেজাল্টও চলে আসে। সেখানেও দেখা যায় শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে যে কামড়ের দাগ রয়েছে
তার সাথে এডের ডিএনএ কোনো মিল নেই। তার মানে কিছুতেই এড শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনি হতে পারে না। প্রায় 56 দিন জেলে থাকার পর এডকে মুক্তি দেয়া হয়। এড তার স্ত্রীকে খুন করেনি। হয়তো দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক ভালো না থাকায় এদের মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল, আর সেই অনুশোচনা থেকেই তার মনে হয় যে সেই হয়তো খুন করেছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের 2 মাস পার হয়ে যায়, কিন্তু তার খুনি কে সেটা কোনো প্রমাণ না পাওয়া গেলেও পুলিশের কাছে খুব ছোট্ট একটা ক্লু আছে। সেটা হচ্ছে খুনের রক্তের গ্রুপ বি টাইপের। এবার পুলিশ আবার ফিরে যায় সেদিন রাতে গ্র্যান্ড হোটেল বারে থাকা সেই 3 যুবকের কাছে, র্যান্ডি স্লোয়ান, ব্রন সাথার আর রিক সেন্ট জার্মেইন। পুলিশ তাদের সবার ব্লাড আর স্যালাইভা স্যাম্পল গ্রহণ করে পরীক্ষা করার জন্য, কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে জিওলজিস্ট রিচার্ড অবশেষে কংক্রিট থেকে আঙুলের ছাপ নেওয়ার একটা পদ্ধতি বের করে ফেলে। 3 মাস পর রিচার্ড কংক্রিট থেকে আঙুলের ছাপ নিতে পারে, কিন্তু সেই আঙুলের ছাপ সময়ের সাথে পাথরের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে সেটার কোনো কাজেই আসেনি। শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেস এখানেই আনসলভড রয়ে যায়। 1990 সালের 17 আগস্ট আবার অবাক করা কাণ্ড ঘটে। 16 বছরের ব্রিজিট গ্রেনিয়ারের লাশ খুঁজে পাওয়া যায় শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। ব্রিজিট গ্রেনিয়ারকে হত্যা করা হয়েছিল জুন মাসে, অর্থাৎ শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃত্যুর 1 মাস পরে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে শার্লি অ্যান্ড্রোনোভিচ আর ব্রিজিট গ্রেনিয়ারের মৃতদেহ প্রায় একই রকম। এদের দুজনকে ধর্ষণ করা হয়েছিল, শরীরে অসংখ্য কামড়ের দাগ আর মাথায় অনেক ভারী পাথর দিয়ে আঘাত করা হয়েছে। ব্রিজিট গ্রেনিয়ারের খুনি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম কাইল আঙ্গার। 2টা মৃতদেহে একই রকম বৈশিষ্ট্য থাকার কারণে ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল কাইল আঙ্গারের সাথে শার্লি অ্যান্ড্রোনোভিচের কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে শুরু করে। এই জন্য তার বেশি কষ্ট করতে হয়নি, কারণ শার্লির অ্যাড্রেস বুকে আছে এই কাইল আঙ্গারের নাম। শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেসে আবারও ইনভেস্টিগেশন শুরু হলো। শার্লির মার্ডার কেস ফাইলে থাকা সব এভিডেন্স চেক করে দেখে, কিন্তু কোথাও কাইলের সাথে সম্পর্কিত কিছু খুঁজে পাওয়া যায় না। শার্লির অ্যাড্রেস বুকে যে কাইল আঙ্গারের নাম লেখা সেটা তার দুঃসম্পর্কে চাচা হয়। ব্রিজিট গ্রেনার আর তার মৃতদেহে অনেক মিল থাকলেও তাদের কেস সম্পূর্ণ আলাদা। আবারও শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেস সলভ হওয়া থেকে পিছিয়ে পড়ল। এভাবে কেটে যায় 1 বছর। 1991 সালের 20 মে একটা ন্যাশনাল টিভি চ্যানেলে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের সংবাদ প্রচার করা হয়, আর আকস্মিকভাবে এই খবর প্রচারের পরপরই পুলিশের কাছে একটি তথ্য চলে আসে যা বদলে দেয় সবকিছু। পুলিশ অ্যাল রাইডারের কাছ থেকে একটা ফোন পায়। 1990 সালের 20 মে রাতে সেও গ্র্যান্ড হোটেল বাড়ি গিয়েছিল, সাথে ছিল তার রুমমেট মার্ক জার্মান। রাইডারের বাসাটা এমন জায়গায় ছিল যেখান থেকে গ্র্যান্ড পার্ক হাই স্কুল পুরোটা দেখা যেত। সেদিন রাতে জার্মান তার আগে বার থেকে বের হয়ে যায়। সে তার বাসায় ফিরে এসে দেখে জার্মান তার রুমে বসে ভয় কাঁপছে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে একজন খুব ভয়ঙ্কর একটা কাজ করার চেষ্টা করছিল। সে আর কোনো উপায় না পেয়ে একটা কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। রাইডার কিছুতেই তার কথা বিশ্বাস করে না, ভাবে অনেক বেশি ড্রিঙ্ক করে হয়তো উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু সেদিন রাতে জার্মান যে জামা পরেছিল সেটা তার পরদিন সকালেই পুড়িয়ে ফেলে। তখন রাইডারের কিছু মনে না হলেও 1 বছর পর টিভিতে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের খবর দেখার পর সে বুঝতে পারে আসলে সেদিন রাতে কি হয়েছিল। সে যখন পুলিশকে ফোন দেয় তখন জার্মান কারাগারে বন্দী। ডাকাতি করার অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে। জার্মান যেহেতু জেলে ছিল তাই তার আঙুলের ছাপ পুলিশ ফাইলে আছে। শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহের কিছু দূর পার্কিং এরিয়া থেকে পাওয়া সেই শপিং লিস্টের আঙুলের ছাপের সাথে জার্মানের আঙুলের ছাপ মিলে যায়। ডিটেকটিভ মার্শাল আর অলিভার এবার কারাগারে যায় জার্মানকে জিজ্ঞাসাবাদ করার জন্য। জার্মান সব স্বীকার করে নেয়। ডিটেকটিভ মার্শাল আর অলিভারকে জানায় সেদিন রাতে আসলে কি হয়েছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচ একা একা সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল, প্রচন্ড মাতাল অবস্থায় ছিল। জার্মান সেই মাঠেই একা বসেছিল। শার্লি তাকে বলে সে তার জুতো খুঁজে পাচ্ছে না। এরপর তারা দুজন বসে গল্প করতে শুরু করে। তখনই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে যখন শার্লির মাতাল ভাব কেটে যায় তখন সে জার্মানকে রেপিস্ট বলে চিল্লাতে শুরু করে আর বলতে থাকে সে পুলিশকে বলে দেবে। কোনো উপায় না পেয়ে জার্মান তার পাশে থাকা কংক্রিটের একটা টুকরো দিয়ে মাথায় আঘাত করে।
শার্লি মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সে আরো কয়েকবার তাকে আঘাত করে। সে কিছুতেই একজন ধর্ষক হয়ে জেল খাটতে চায়নি। পুলিশ জার্মানের ব্লাড আর স্যালাইভা স্যাম্পল সংগ্রহ করে ফরেন্সিক ডিপার্টমেন্টে দেয় পরীক্ষা করার জন্য। টেস্টের রেজাল্ট পজিটিভ। এবার সব ফরেন্সিক প্রমাণ সহ নিশ্চিত যে মার্ক জার্মানি শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনি। হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কুয়াশা শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শারমিন, আর আমার সাথে আছে কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার গল্প। আর এখন শুরু হচ্ছে আমাদের কুয়াশা এক্স ফাইলস। আজকের কুয়াশা এক্স ফাইলস এর নাম দ্য রিয়েল লেদারফেস। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলস এর গল্প দ্য রিয়েল লেদারফেস। তারপর আমি শারমিন আবার ফিরে আসছি, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। জীবনে চলার পথে আমরা কত রকম মানুষের সাথেই না মিশি। কেউ ভালো আবার কেউ মন্দ। কাউকে আমরা খুব পছন্দ করি, আবার কাউকে একদমই সহ্য হয় না আমাদের। সমাজে অন্য সবার সাথেই আমাদের বসবাস, প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলা। কিন্তু এদের মধ্যে হয়তো কারো উদ্দেশ্য হতে পারে নিকৃষ্ট, আবার আমাদের আশেপাশে থাকে এমন কেউ হয়তো আছে যে তার ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর কোনো সত্য। আজকের কুয়াশা এক্স ফাইলসে আমরা এমন একটা গল্প শুনব যা শুনে আশেপাশের সবকিছুই সন্দেহের চোখে দেখতে শুরু করবেন। এমন এক ঘটনা যা হয়তো কেউ চিন্তাও করতে পারবেন না যে একটা মানুষ কিভাবে এতটা নির্মম হতে পারে। তাই আজকে শুনবেন এক ভয়ঙ্কর ঘটনা, কুয়াশা এক্স ফাইলস। অনেক বছর ধরে শুধু টেলিভিশনের ভূতের সিনেমা আর গল্পের বইগুলোই আমাদের শিউরে দেয়। ভয় জিনিসটা আমরা পেয়ে থাকি আমাদের কল্পনা থেকে, ভূতের কোনো সিনেমা দেখে বা ভূতের কোনো গল্পের বই পড়ে। আবার কখনো কখনো আমরা নিজেই মনে মনে কল্পনা করি আশেপাশে ভূত হয়তো আমাদের দেখছে, আমাদের পাশেই আছে রাতে অন্ধকারে যখন আমরা ঘুমিয়ে থাকি। কিন্তু আমাদের এই ভয়গুলো আরো ভয়ঙ্কর হয়ে যায় যখন সিনেমার বা গল্পের শয়তানেরা বাস্তবে চলে আসে, ভূত না বরং মানুষের রূপে। ইউএস এর উইসকনসিনে ছোট্ট একটি গ্রাম প্লেনফিল্ড। গ্রামটি ছিল একটি স্বর্গীয় জায়গা। 1957 সালের কোন এক শরৎকালের সকালে ঘন বরফে ঢেকে পুরো গ্রামটা একদম শুভ্র সাদা দেখাচ্ছে। তখন সেখানে প্রায় 700 লোকের পরিবার বাস করত। গ্রামটা অন্যান্য গ্রামের তুলনায় ছোট হলেও সেখানে সবকিছুই পাওয়া যেত হাতের নাগালে। যোগাযোগ আর বাজার ব্যবস্থা খুব ভালো ছিল সেখানে। ঘর থেকে বের হয়ে কিছু দূর গেলেই পাওয়া যেত সবকিছু। তাই সেখানে থাকতে কারো কোনো রকম সমস্যা হয়নি কখনো। সবার দিনগুলো ভালোই যাচ্ছিল সেখানে। কিন্তু এই সব বদলে দিল একটি শীতল ছুটির দিনে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা। কোনো একজনের অনাকাঙ্ক্ষিক হারিয়ে যাওয়া আর তাকে খুঁজে পাওয়ার অবাক করা ঘটনার মাধ্যমে। আসুন তাহলে শুনি। 1957 সালের 16 নভেম্বর শনিবার, সেদিন উইসকনসিনে শুরু হয় বার্ষিক একটি শাস্ত্রীয় অনুষ্ঠান। তখন একটা মানুষ কোনো খেলাধুলা না বরং খাবারের শিকারে বের হয়, আর তার পুরস্কার হবে মৃত, বাড়ির ছাদ থেকে উল্টো করে ঝোলানো, চামড়া ছিলে নাড়ি ভুড়ি বের করে টুকরো টুকরো করে কাটা। মানে তখন সবাই সেখানকার বনে জঙ্গলে হরিণ শিকার করতে বের হয় একসাথে। এই যেন এক উৎসবের মতো। সব পুরুষেরা দল বেঁধে চলে যায় দূর দূরান্তে বন জঙ্গলে হরিণ শিকারে। তাই পুরো গ্রামটা সেই সময়ে কেমন যেন চুপচাপ হয়ে যায়। আর তার চেয়েও বেশি চুপচাপ ছিল পরদিন সকালে, যেখানে বসবাস করে 58 বছর বয়সী একজন, যার নাম বার্নিস ওয়ার্ডেন। বার্নিস ওয়ার্ডেনের হার্ডওয়্যার স্টোর। কিন্তু সেদিন প্রতিদিনের মতোই খুব সকালে এসেই তার দোকান খোলার কথা। কিন্তু সেদিন দুপুর হয়ে যায়, তবুও তার দোকান বন্ধই থাকে। পাড়ার প্রতিবেশীরা একটু চিন্তিত হয়ে পড়ে। বার্নিস ওয়ার্ডেনের ছেলে শিকার করা শেষ করে এসে ঢোকে দোকানের ভেতরে। সে ভেতরে ঢুকে দেখে জিনিসপত্রের ছড়াছড়ি সেখানে। আরো কিছুটা ভেতরে গিয়ে দেখে মেঝেতে রক্ত পড়ে আছে। সাথে সাথে সে পুলিশে খবর দেয়। পুলিশ এখানে চলে আসে তদন্ত করার জন্য। পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বার্নিস ওয়ার্ডেনের ছেলে বলে
নিখোঁজ হওয়ার আগের দিন একজন নিয়মিত ক্রেতা এসেছিল তার প্রয়োজনীয় কিছু জিনিসের দাম জিজ্ঞেস করার জন্য। তার নাম ছিল এড গেইন। তাকে তার কিছুটা সন্দেহ হয়েছিল সেদিনই। কেমন যেন একটা ভাব ছিল তার চোখে মুখে। এড গেইন 51 বছর বয়সী একজন অবিবাহিত পুরুষ। সে বসবাস করত শহর থেকে দূরে একটি নীরব পরিবেশের ছিমছাম একটি বাড়িতে। বিশাল বাড়ি, পুরো বাড়ি জুড়ে সে একাই থাকত। সেদিন সন্ধ্যায় মানে বার্নেস ওয়ার্ডেনের নিখোঁজ হওয়ার 2 ঘন্টা পর পুলিশরা বাহিনী নিয়ে রওনা দিল এড গিনের বাড়ির দিকে। বাড়ির দরজা ভেতর থেকে আটকানো ছিল। পুলিশ অফিসাররা কিছুতেই সে ঘরের ভেতর ঢুকতে পারছিলেন না, আর ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে তারা বাধ্য হয় দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য, দেখার জন্য কি আছে সে বাড়িতে। তারা তদন্ত করার জন্য বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার, কোনো ইলেকট্রিসিটি ছিল না বাসায়। তাই তাদের সবকিছু দেখতে বাইরে থেকে ফ্ল্যাশ লাইট নিয়ে যেতে হয়েছিল। সবাই যখন সবকিছু খুঁটিয়ে দেখছিল, ঠিক তখনই তাদেরই একজনের কোনো কিছু একটার সাথে কাঁধে ধাক্কা খেল। সে ঘুরে সেখানে তার টর্চ ধরলো, আর তারপর যা দেখলো তা বীভৎস। উপরের দেয়াল থেকে উল্টো করে ঝোলানো একটি মেয়ের লাশ। সেটি আর কারো না, বার্নেস ওয়ার্ডেন লাশ। মাথাটা কাটা, একদম ঠিক একটা হরিণ শিকারের পর বাসায় এনে যেভাবে চামড়া ছিলে রাখে সেভাবে রাখা। এডগিনকে সেদিন রাতেই গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয়। যখন সে কাউন্টি জেলের ভেতরে তার সেলে চুপচাপ বসেছিল, পুলিশ তখনও তার বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে তার ঘরের আরো ভেতরে ঢুকতে থাকলো তারা। ভেতরে তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর কিছু দৃশ্য। বার্নেস ওয়ার্ডেনের মৃতদেহ ছিল এড গিনের সর্বশেষ হিংস্রতা, আর এর আগের গুলো অগণিত। সবাইকে হয়তো সে চেনেও না। 1957 সালের 16 নভেম্বর উইসকনসিনের প্লেইনফিল্ড নামক ছোট্ট গ্রামটায় একটা গুজব ছড়ানো শুরু করলো এলাকাবাসীর মৃত্যু নিয়ে। বার্নেস ওয়ার্ডেনের শিরোচ্ছেদ করা মৃতদেহ এডগিনের ঘরে পাওয়া গিয়েছে, এটা সবাই আস্তে আস্তে জেনে গেল। পুলিশ সেদিন এডগিনের ঘরে শুধু বার্নেস ওয়ার্ডেনের মৃতদেহই না, বরং এরকম আরো অনেক মানুষের দেহের এক একটা অংশ সংরক্ষণ করা খুঁজে পেয়েছিল। এমনকি সে মানুষের মাথার খুলি দিয়ে খাবার খাওয়ার বাটিও বানিয়ে রাখত। আবার একটা সেইট পোলও পাওয়া গিয়েছিল, যেটা বানানো হয়েছিল মেয়েদের ঠোঁট কেটে। এত নিকৃষ্ট কিছু দেখার পর তারা গেল ড্রয়িং রুমে। সেখানে গিয়ে যা দেখলো তা আরো ভয়াবহ। ড্রয়িং রুমে রাখা চেয়ার, ল্যাম্পের উপরের অংশ, এগুলো সবই বানানো মানুষের চামড়া দিয়ে। তারপর তারা আরো পেল কিছু মাস্ক, যেগুলো এডগিন মানুষ হত্যা করে তাদের মুখমণ্ডল থেকে চামড়া ছিঁড়ে নিয়ে আলাদা করে রেখে দিত। সেগুলো খুব সুন্দর করে আবার সে ড্রয়িং রুমের দেয়ালে ঝুলিয়ে সাজিয়ে রাখত। একটার পর একটা এরকম আবিষ্কারে সবাই থ হয়ে যাচ্ছিল। কোনোটার চেয়ে কোনোটা কম ছিল না। যখন একটার পর একটা তারা খুঁজে পাচ্ছে, তখন সেটা সবচেয়ে বেশি বীভৎস হয়ে উঠছে একটা আরেকটার চেয়ে। কিছুক্ষণ পরেই একজন অফিসার বাদামি রঙের একটা কাগজের ব্যাগ খুঁজে পেলেন। সে ব্যাগটা খুললো এবং যা দেখলো তা আরো ভয়াবহ। সেখানে গোছা গোছা ভরে রাখা মানুষের মাথার চুল। এডগিনের ঘরে যতগুলো মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে, মৃতদেহ মানে দেহের অংশ বিশেষ, সেগুলোর মধ্যে শুধুমাত্র একজন মহিলার চেহারা শনাক্ত করতে পেরেছে পুলিশরা। মহিলাটির নাম ছিল ম্যারি হোগান। 3 বছর আগে একটা বারে তাকে শেষ দেখা গিয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ। এডগিন 30 ঘন্টা যাবৎ তার সেলে বসেই আছে। কোনো ইনভেস্টিগেটরের সাথে কথা বলতে সে রাজি হয়নি। তারপর আস্তে আস্তে তারা এডগিনকে তাদের সাথে কথা বলতে রাজি করায়। তাকে জিজ্ঞেস করা হয় তার সব খুনের ব্যাপারে। এত মানুষ খুন করে তাদের মৃতদেহের এক একটা অংশ দিয়ে এক একটা জিনিস বানানোর সব জিজ্ঞেস করা হয় তাকে, কিন্তু সে সব অস্বীকার করে। সে শুধু 2টা খুনের দায় মেনে নেয়। তাদের মধ্যে একজন বার্নেস ওয়ার্ডেন আর অন্যজন ম্যারি হোগান। কিন্তু বাকিগুলি নাকি হস্তশিল্প। সাজিয়ে রাখার জন্য সেগুলো সে এলাকার কবরস্থান থেকে চুরি করেছিল। কিছুদিন পরে এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে গেল। সবাই জেনে গেল তাদের গ্রামে কত ভয়ঙ্কর এক পিশাচ বাস করত। পত্রিকায়, টেলিভিশনের খবরে এই শিরোনাম চলতে লাগলো বেশ কিছুদিন। এসব দেখে পুরো আমেরিকা স্তব্ধ হয়ে গিয়েছিল। 1957 সালের নভেম্বর মাসে এডগিনের জঘন্য খুনের খবর সারা আমেরিকার খবরের কাগজের প্রথম পাতার শিরোনাম হয়ে গিয়েছিল। তাকে দ্য ম্যাড বুচার অফ পেইনফিল্ড নামে আখ্যায়িত করা হয়েছিল।
এডগিনের মা অগাস্টা গিন মারা গেছেন 1945 সালে। এডগিন এখন যেই বাড়িতে থাকে সেটাতে সে আর তার মা আগে একসাথে থাকতো। সেদিন পুলিশরা যখন এডগিনের ঘর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল শুধুমাত্র এই ভয়ঙ্কর খুনগুলো করার কারণ জানার জন্য, ঠিক তখনই তারা একটি গোপন দরজা খুঁজে পায়। যারা সেই মুহূর্তে সেখানকার সব বীভৎস দৃশ্য দেখেছে এবং এক একটা মানুষের মৃতদেহের এক একটা অংশ দিয়ে বানানো সব জিনিস উদ্ধার করেছে, তাদের মাথায় তখনই লুকোনো দরজা দেখে আরো ভয়ঙ্কর কিছু ঘটতে থাকলো। তারা নিজেরা প্রস্তুত হতে থাকলো সেই রুমে গিয়ে আরো এমন কিছু দেখার জন্য। কিন্তু তারা সেখানে গিয়ে যা দেখলো তার জন্য তারা আসলে প্রস্তুত ছিল না। পুরো রুমটা খুব সুন্দর করে সাজানো, কোনো এলোমেলো ভাব নেই সেখানে। আসলে সেটা ছিল তার মায়ের রুম। একদিন গ্রেপ্তার হওয়ার পর কোর্ট তাকে মনোবিশেষজ্ঞের কাছে পাঠায় কয়েক মাসের জন্য। কুয়াশা, X-Files. X-Files. এডগিনের জন্ম 1906 সালে লেস ক্রসে, উইসকনে। যখন তার বয়স 8 বছর, তার মা তাকে জোর করে তাদের লে ক্রসের বাসাটা ছেড়ে দেবার জন্য। তারপরে তারা সেখান থেকে চলে আসে প্লেনফিল্ডে। মায়ের সাথে তার সম্পর্কটা ছিল খুব অদ্ভুত। মার ছেলের মধ্যে ছিল ভালোবাসা আর ঘৃণার একটি সম্পর্কের মিশ্রণ। সে তার মায়ের সব কথা শুনত। বলা চলে সে তার মায়ের পুজো করত রীতিমতো। মাকে সে খুব ভালোবাসত। মা যা বলতো সে সেটাই করত। বরং মাকে ছাড়া সে নিজেই যেন কিছুই করতে পারত না। এডগিনের মা ছিল খুব ধর্মপ্রাণ মহিলা। ধর্মীয় ব্যাপারগুলিতে সে খুব জোর দিতেন সবসময়। এমনিতে অন্য সবার সাথে খুব ভালো থাকলেও তিনি অনেক চালাক ছিলেন। এটা সহজে সবাইকে তিনি বুঝতে দিতেন না। খুব শক্ত মনের মানুষ ছিলেন তিনি। সে সময় তার স্বামী আর তার 2 ছেলেকে তার অধীনে রাখতেন। সে যা বলতো তাদেরও তখন সেটাই করা লাগতো। অগাস্টা মানে এডগিনের মা এমন অনেক বই পড়তো যেখানে লেখা থাকতো নারীরা সাধারণত ভালো হয় না, তারা হয় শয়তান। সারাক্ষণ মানুষকে কিভাবে কষ্ট দেয়া যায় এই চিন্তায় থাকে তারা। এডগিনের মা সারাক্ষণই এসব বই পড়তো আর সবাইকে সেগুলো শোনাতো। আস্তে আস্তে ঘরের সবার সাইকোলজি কেমন যেন হয়ে গেল। ঠিক বইয়ের মতোই সবার মানসিকতা গড়ে উঠল। তাই আস্তে আস্তে পুরো বাড়িটাই একটা পাগলখানা হয়ে উঠল। এডগিন 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করেছিল। খুব ভালো ছাত্র ছিল সে। সবসময় ক্লাসে ভালো রেজাল্ট করত। 7ম শ্রেণীতে থাকতে একদিন সে হুট করেই স্কুল থেকে বাসায় চলে যায়। তারপর থেকে সে তাদের নিজেদের ফার্মে কাজ করা শুরু করে। এরপর সে আর কখনো স্কুলের সাথে কোনো যোগাযোগ করেনি। 1940 সালে, মানে যখন তার বয়স ছিল 34 বছর, তার বাবা একদিন হুট করে হার্ট অ্যাটাকে মারা যায়। বাকি রয়ে যায় শুধু এড, তার মা আর তার বড় ভাই হেনরি। হেনরি খুব সাধারণ, ভদ্র আর সুশীল ধরনের ছেলে ছিল। সেও তাদের ফার্মে কাজ করত, তার মায়ের কথা শুনত। কিন্তু সে তার মায়ের পরামর্শ মেনে চলতে চাইতো না। সে চাইতো তার নিজের মতো করে তার ভবিষ্যৎটা সাজাবে। 1944 সালের মে মাসে হেনরি হঠাৎ টের পায় তাদের ঘরে আগুন লেগেছে। আস্তে আস্তে আগুন আরো বেড়ে যায় আর একসময় এড তার ভাইকে হারিয়ে ফেলে। সে পুলিশের কাছে চলে যায় আর গিয়ে বলে সে জানে না তার বড় ভাই কোথায় গিয়েছে। কিন্তু সেদিন সে ঠিকই পুলিশদের নিয়ে যায় একদম সোজা সেখানে যেখানে তার ভাইয়ের মৃতদেহ রাখা। বাসায় এরপর থেকে এজ আর তার মা একা থাকতো। কিন্তু তাদের এই একা থাকাটা খুব বেশি দিন টেকেনি। ছেলে হেনরির কবর দিয়ে আসার কয়েক মাস পরেই তার মা অর্থাৎ অগাস্টার হঠাৎ স্ট্রোক হয়। এরপরে সে প্যারালাইজড হয়ে যায়। এড নিজেই তার মায়ের সেবা যত্ন করতে শুরু করে। সে মায়ের খুব ভক্ত ছিল। আবার 1945 সালে অগাস্টার আরো একবার স্ট্রোক হয়। তারপর সেই বছরের ডিসেম্বর মাসে সে মারা যায়। তার 39 বছর বয়সী ছেলে যেন তখন একেবারে পাগল হয়ে যায়। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় সে যেন একটা স্কুলের বাচ্চার মতন আচরণ করতে থাকে। সে কিছুটা দিশেহারা হয়ে পড়ে, কারণ তার মাই ছিল তার একমাত্র পথপ্রদর্শক। এখন মাকে ছাড়া কি করবে ঠিক সে বুঝে উঠতে পারছিল না। 1945 সাল পর্যন্ত এডগিনের পৃথিবী পুরোটা জুড়েই ছিল তার ধর্মপ্রাণ মা। সেই তাকে সবকিছু বলে দিত যে কখন তার কি করা উচিত। কিন্তু তার মৃত্যু হঠাৎ করে ছেলেকে একদম একা করে দিয়ে গেছে। সে নিজেকে কিছুদিন তাদের বাড়িতে বন্দি করে রাখলো। তারপর আবার সেখান থেকে বের হয়ে এসে
গ্রামের সবাইকে বিভিন্ন রকমের সাহায্যের মাধ্যমে টাকা উপার্জন করতে থাকলো। গ্রামে যখনই কারো কিছু নষ্ট হয়ে যেত বা সমস্যা দেখা দিত, সে সাথে সাথে গিয়ে সেটা ঠিক করে দিয়ে আসতো। এইভাবে আস্তে আস্তে গ্রামের মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। কিন্তু সে গ্রাম থেকে দূরে এক একটি বাড়িতে বাস করার জন্য সবাই তাকে একটু অদ্ভুত বলতো। কর্তাকে যে মনোবিজ্ঞানের কাছে পাঠিয়েছিল, সে মনোবিজ্ঞানী কয়েক মাস তার সাথে কথা বলার পর জানায়, মা মারা যাবার পর থেকে তার মানসিক সমস্যা দেখা যায়, আর দিনে দিনে এটা আরো বাড়তে থাকে। সে আর কারো সাথেই মেশেনি কোনোদিন, তাই মা মারা যাওয়ার পর সে খুব একা হয়ে পড়ে। এমনকি কথা বলার মতো কেউ ছিল না তার। অন্যদিকে তার মা সব সময় অন্য মানুষদের নিয়ে আজে বাজে বই পড়ায়, সেগুলো তার মাথার ভেতরে ঢুকে যায়। বিশেষ করে নারীদের ব্যাপারে তার মাথায় ভয়ঙ্কর সব তথ্য ঢুকিয়ে দিয়ে যায় তার মা। কিন্তু তার এই একাকিত্ব তাকে অন্যরকম সঙ্গ পেতে সাড়া জাগায়। সে জানায় তখন থেকেই নাকি সে গভীর রাতে এলাকার কবরস্থানগুলোতে যাওয়া শুরু করে। আস্তে আস্তে সে এরকম করে কবরস্থানের সব তথ্য জানতে থাকে। কবে কে কখন মারা গেল, কখন আর কোথায় তাকে কবর দেয়া হবে, সে সব খবর সে জেনে রাখত। তারপর রাত নামার সঙ্গে সঙ্গে সে সেখানে গিয়ে কবর খুঁড়ে নিয়ে আসতো লাশ, আর এরপরেই সে তার জঘন্য কাজগুলো করত। তবে এটা কখনো জানা যায়নি যে সে কখনো কোনো লাশকে ধর্ষণ করেছে কিনা, কিংবা কোনো লাশের মাংস খেয়েছিল কিনা। ধারণা করা হলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর সে নিজেও এরকম কিছু স্বীকার করেনি। তবে আরো কিছুদিন তল্লাশি করে তার বাড়ি থেকে মৃত নারীদের পায়ের চামড়া দিয়ে বানানো কিছু লেগিংস পাওয়া যায়। আবার এমনও শোনা গিয়েছে যে সে মৃত মানুষের চামড়া দিয়ে বানানো জিনিসগুলো নিজেই পরে বাইরে বের হতো মাঝে মাঝে। কিন্তু তবুও তার তৃষ্ণা যেন মেটেনি। একদিন সে একটা বাড়ি গিয়ে দেখা পেল ম্যারি হোগানের। জানা গেছে ম্যারি হোগান দেখতে ছিল অনেকটা তার মায়ের মতো, আবার তার কথা বলার ধরনও ছিল তার মায়ের মতো। 1954 সালের 8ই ডিসেম্বর সেখানকার একজন কৃষক ম্যারি হোগানের দোকানে যায় তার মেয়ের জন্য কিছু আইসক্রিম কিনতে। কিন্তু সে ভেতরে ঢুকেই দেখে দোকানে সব কিছু একদম এলোমেলো, আর মেঝেতে রক্তের দাগ আর টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে আছে। লোকটা সাথে সাথে ছুটে বের হয়ে গেল সেখান থেকে। তারপর সে পুলিশে জানায়, কিন্তু পুলিশ ম্যারি হোগান বা তার লাশ কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না, সবাই ধরেই নিয়েছিল এটা সমাধানের বাইরে রয়ে যাবে। কিন্তু 1957 সালের 16 নভেম্বর যখন ম্যারি হোগানের মুখের চামড়া এর বাসার একটি কাগজের ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল, সেদিনই সে কেসের সমাধান হয়ে যায়। মনোবিজ্ঞানীরা ধারণা করে হয়তো ম্যারি হোগানকে তার ভালো লেগেছিল, আর তাকে বাসায় নিয়ে আসতে ইচ্ছে হয়েছিল, তাই সে এভাবে লাশ বানিয়ে তাকে নিয়ে আসে। হয়তো এটাই ছিল তার কাছে নববধূকে ঘরে আনার নিয়ম। এডগিনকে বার্নেস ওয়ার্ডেনের হত্যার দায়ে চার্জ করা হয়, কিন্তু তার অন্যান্য বিভৎস কর্মকাণ্ডগুলো শুধু গ্রামবাসীকেই না, পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। কি করে মানুষ এতটা নির্মম হতে পারে? একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে কেটে তার চামড়া ছেড়ে আবার সেগুলো দিয়ে ঘরের আসবাবপত্র, মুখের মাস্ক আর জামা বানাতে পারে? এটা কি কখনো সম্ভব কোনো সুস্থ মানুষের পক্ষে? পরবর্তীতে যখন বার্নেস ওয়ার্ডেনের খুনের আসামি হিসেবে কোর্টে শুনানি হয়, তখন তার মনোবিজ্ঞানী জানায় যে সে স্কিজোফ্রেনিয়া নামে একটি রোগে ভুগছে। সে একা থাকতে থাকতে তার মায়ের পড়া বইগুলো তাকে এমন ভাবে প্রভাবিত করে যে একসময় সে বিশ্বাস করতে শুরু করে ঈশ্বর তাকে এগুলো করতে বলছে। ঈশ্বর তাকে ক্ষমতা দিয়েছে মৃতকে জাগিয়ে তুলবার। সেদিনই আদালতে জাজ তাকে মানসিকভাবে অসুস্থ বলে ঘোষণা করে, তাই তার কোনো সাজা হয়নি। তাকে একটি মানসিক হাসপাতাল, সেন্ট্রাল স্টেট হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য। 1958 সালের 30 মার্চ এডগিনের ফার্ম এবং তার বাড়িটি নিলামে তোলার দিনক্ষণ ঠিক করা হয়। কিন্তু 20 মার্চ খুব ভোরে এলাকাবাসীর ঘুম ভাঙে আকাশে ধোঁয়া আর লাল আভা দেখে। পরে এর কারণ দেখতে সবাই ঘটনাস্থলে গেলে তারা দেখতে পায় এডগিনের বাড়িটি পুরোটা আগুনে পুড়ে যাচ্ছে। কেউ জানে না কিভাবে বা কে আগুন লাগিয়েছিল। পুলিশ অনেক তদন্ত করে, কিন্তু তারপরও এর কোনো ভিত খুঁজে পায় না। আগুন লাগার কারণ একটা রহস্যই রয়ে গেল। কিন্তু এতে প্রতিবেশীরা এটা ভেবেই খুশি হয়েছিল যে অভিশপ্ত জায়গাটা তাদের বাড়ির পাশে আর নেই। পৃথিবীর দূর দূরান্ত থেকে কেউ আর এখানে আসবে না এডগিনের হরর বাড়িটি দেখতে। এই যেন একটা কালো ছায়া উঠে যাওয়ার মতন অবস্থা। সবাই এখন সবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। আমাদের আশেপাশে কত মানুষই তো বাস করে, আমাদের সাথেই ঘুরে ফিরে, আবার কেউ কেউ আমাদের ভালো বন্ধুও হয়ে যায়। কিন্তু আমরা কি জানি তাদের মনের ভেতর কি থাকে?
আমরা হয়তো একটা মানুষের আমাদের প্রতি ব্যবহার দেখে তার স্বভাব সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিই, কিন্তু এমনও তো হতে পারে সেটা কেবলই তার মুখোশ, আর এই মুখোশের পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পিশাচ। আমাদের আশেপাশের মানুষদের আমরা কতটুকুই বাঁচিনি। কুয়াশা। X-Files.